এই ছোট লোক অভদ্র কুত্তা, তোর সাহস কি করে হয় আমার শরীরে টাচ করার? সারা শরীরটা নোংরা করে দিলি তো। সরি, আমি আপনাকে খেয়াল করিনি, তাই আপনার শরীরে টাচ করার ইচ্ছেও আমার কখনোই ছিল না। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? আমার এই ড্রেসটার দাম জানিস কত? আমার এই দামি ড্রেসটা কিনে দেওয়ার মতন অকাত আছে তোর? আমরা গরিব হতে পারি ম্যাডাম, কিন্তু আমার মনটা আপনার বড় হওয়া আর আপনার এই ড্রেসটার চেয়েও অনেক বেশি দামি। একটা ফক্কিনি কোথাকার, যাদের নুন আনতে পান্তা ফুরায় তাদের মুখে এত বড় বড় কথা মানায় না, ইডিয়েট একটা। এই যে ম্যাডাম, এত ইংলিশ ঝাড়বেন না। আমি তো আপনাকে বললাম যে আমি ইচ্ছে করে করিনি, আপনি তো আমার সামনে চলে এসেছিলেন, আর তাই তো আমার কালি মাখা হাতটা আপনার জামায় লেগে গেছে। এই জন্যই আমি আপনাকে সরি বলছি। কেন, তোর সরি নিয়ে কি আমি ধুয়ে জল খাবো? তোদের মতন গরিব ছোট লোকগুলো বড়লোক বাড়ির মেয়েদেরকে দেখলেই তাদের ছোঁয়ার জন্য মন ছুকছুক করে, তাই না? এই যে বড় লোকের বেটি, আপনি মনে হয় এইবার একটু বেশি বলে ফেলেছেন। হ্যাঁ, আমরা গরিব, আমরা ভিখারি, আর তাই আমরা বড়লোক বাড়ির মেয়েদেরকে দেখলেই আমাদের মন ছুকছুক করে ওঠে। কিন্তু আমি তো দেখছি আপনার মতো বড়লোক মেয়েরাও এরকম গরিব ভিখারি ছেলেদেরকে দেখলেই তাদের গায়ে পড়ে কম ঝগড়া করতে আসেন না। আপনার বড়লোক বাড়িতে বড়লোক বাবা মা কি এই শিক্ষাই দিয়েছে আপনাকে? বড়লোক বাপের বেয়াদব মেয়ে। আমার কথাটা শোনা মাত্রই মিম প্রচন্ড রেগে গালাগালি দিতে গেলেই আমার চোখ বড় বড় করে তাকানো দেখেই চুপ করে যায়। এই এই শুয়োরের! যতই পড়াশোনা করো না কেন আর যতই বড়লোক হও না কেন, মানুষকে যদি মানুষ বলে জ্ঞান না করো, তাহলে পড়াশোনা এবং এই বড়লোকের চাল দেখিয়ে কোনোদিনই বড় হতে পারবে না। কারণ সবার প্রথমেই নিজের মনটাকে সুন্দর করা উচিত। তাহলে দেখবে তোমাকে আর গলা উঁচিয়ে সবার কাছে প্রচার করতে হবে না যে তুমি বড়লোক বাপের একমাত্র মেয়ে। এই পৃথিবীতে যার মন সুন্দর সেই সব থেকে বড়লোক। কথাটা মনে রেখো। কথাগুলো বলেই আমি সেখান থেকে সরে চলে আসি। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, আমি কখনো ভাবতেও পারিনি যে আমার জন্য এতটা খারাপ পরিস্থিতি অপেক্ষা করছিল। হঠাৎ করেই কতগুলো গুন্ডা এসে আচমকাই আমাকে মারতে শুরু করলো। আমার লাগছে, আমাকে ছেড়ে দাও। অকারণে আমাকে মারছো কেন? শুয়োরের বাচ্চা, নাটক করে বলা হচ্ছে আমায় মেরেছো কেন? তুই কি করেছিস তুই জানিস না? আরে আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আমি কি এমন করেছি যার জন্য এত মারছো তোমরা? কথাটা বলার সাথে সাথেই আরো কতগুলো গুন্ডা এসে আমায় আধমরা করে ফেলার মতো করে মারতে লাগলো, আর আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে একের পর এক মার খেতে লাগলাম। কিন্তু কোনোভাবেই বুঝতে পারলাম না যে আমি করেছিটা কি, যার জন্য আমাকে এত অমানবিক অত্যাচার সহ্য করতে হচ্ছে। বল, তুই আমার বাইকে কোথায় লুকিয়ে রেখেছিস বল, না বললে কিন্তু এখানেই মেরে পুঁতে দেব। আমি সত্যি বলছি, আমি জানি না। আর আমি তো এটাও জানি না যে আমার ভাইটা আসলে কে, তাকে কেমন দেখতে, সে কি করে। আমি এসব কিছুই জানি না। তোমরা প্লিজ আমাকে ছেড়ে দাও। আহা হা, এই মালটা কি বলে রে? এ নাকি কিছুই জানে না, এ নাকি আমার বাইকে চেনে না। এরপরেই প্রচন্ড ধমকের সুরে চিৎকার করে বলে, বলি নাটক হচ্ছে নাটক? তুই এখন আমার বাইকে কেন? তুই তো বাজা মাছটা উল্টে খেতে জানবি না? কথাটা বলেই উত্তম মধ্যম মারতে শুরু করলো গুন্ডাগুলো। একের পর এক লাথি, ঘুষি, চর, থাপ্পড় মারতে থাকলো, যতক্ষণ না পর্যন্ত আমার শরীরটা রক্তাক্ত হয়ে পড়ে। বারবার হাত জড়ো করে অনুরোধ করতে লাগলাম, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের কোনো ক্ষতি করিনি। ঠিক ততটাই অমানবিক অত্যাচার বাড়িয়ে চললো আমার ওপরে। শেষ পর্যন্ত আর রক্ষা হলো না। আমার এই রক্তাক্ত শরীরটা অসহ্য যন্ত্রণা আর সহ্য করতে পারলো না। আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। এরপরে আর কিছু মনে নেই আমার। এই যে মিস্টার, ও হ্যালো। কে? কে? এত তাড়াতাড়ি আমায় ভুলে গেলে? তোমায় কি করে ভুলি? তা তো দেখতেই পাচ্ছি। ভালো। তা স্যার, সকাল কি হয়নি? উঠতে হবে না নাকি? হবে তো। তাহলে ওঠো তাড়াতাড়ি। এত বেলা পর্যন্ত ঘুমানো একদম ভালো নয়। বেশি সকালবেলা পর্যন্ত ঘুমালে বাদরে গায়ে মুতে দেবে। শাকিল, এই শাকিল। মিম, এই মিম। মিম? বাবা মিম? কোথায় মিম? সে তো আর ফিরে আসবে না রে বাবা। আমি লাফ দিয়ে উঠে বসলাম। নিঃশ্বাসের গতি বেড়ে গেছে। আশেপাশে তাকিয়ে দেখি আমি ঘরের ভিতরেই আছি। একটু পরে সব বুঝতে পারলাম। এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম।
কিন্তু এমন স্বপ্ন দেখলাম কেন? খাটের ওপরে আমি বসে আছি আর আম্মু আমার সামনে দাঁড়িয়ে আছে। কি রে বাবা, কি হয়েছে? আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। সামনের দিকে তাকিয়ে আছি, তখন আম্মু এসে আমার পাশে বসলো। শাকিল, শাকিল, এই শাকিল, হ্যাঁ বলো আম্মু। কি হয়েছে? হ্যাঁ, কই কিছু না। তাহলে মিম মিম করলি কেন? স্বপ্নে মিমকে দেখলাম, আমায় ঘুম থেকে ডাকছে। ও, মিম কোথা থেকে আসবে বল বাবা, সে তো আর নেই। তা তুই গ্যারেজে যাবি না? যাব। তাহলে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে। আম্মু চলে গেল। আমি আর বসে না থেকে ব্রাশটা হাতে নিয়ে বাইরে বের হলাম। আচ্ছা, এরই মধ্যে আমি আমার পরিচয়টা আপনাদের দিয়ে নেই। আমি হলাম শাকিল, বাবা মায়ের একমাত্র ছেলে। বর্তমানে পড়াশোনা করি না, আমরা গ্রামে থাকি। আর সেখানে ছোট একটা গ্যারেজ আছে আমার। মেকানিকের সহ নানা ধরনের কাজ করি। আমার বাবা অনেক আগেই মারা গেছে, মা খুব অসুস্থ, তাই পড়াশোনা ছেড়ে আমি সংসারের হাল ধরেছি। এই গ্যারেজে কাজ করে আমার মায়ের ওষুধের খরচ সহ সংসারের খরচ চলে যায়। আমাদের সাথে আরেকজন থাকে, তার নাম মণি, বয়স 4 বছর, আমার ছোট আম্মু। এর পরিচয় পরেই জানবেন। এই নিয়ে আমাদের ছোট সংসারটা বেশ শান্তিতেই চলছিল। এতটুকুই যথেষ্ট। তাহলে এবার চলেন গল্পে ফিরে যাই। ব্রাশ করতে করতে পুকুর ঘাটে এসে মুখটা ধুয়ে আবার বাড়িতে ফিরে আসলাম। বাসায় এসে হালকা নাস্তা করে নিলাম, তারপরে শার্ট পরে গ্যারেজের দিকে রওনা হলাম। গ্যারেজে আমি আর রকি নামের একটা ছেলে থাকে, আমরা দুজনে কাজ করি। গ্যারেজ শুরু থেকেই রকি আমার সাথে থাকে। অনেক ভালো একটা ছেলে, বয়সে আমার থেকে একটু কম হবে, কিন্তু তার কথা বলতে একটু প্রবলেম। কিছুক্ষণের মধ্যেই গ্যারেজে এসে হাজির হলাম। চাবি বের করে তালা খুলে সব জিনিসপত্র ঠিক করছিলাম, এমন সময় রকি এসে হাজির হলো। ভাই থাম, তোকে দৌড়ে আসতে কে বলেছে? একটু থেমে থাক, তারপরে কথা বল। সালার মুখ। এবার কাজে লেগে পড়। ভাই আজকে জানো কি কি হয়েছে? সেটা পরে বলিস, এখন না। তা আই ভালো। এই বলে রকি কাজ করতে লাগলো। বলেছিলাম না, রকির কথা বলতে একটু প্রবলেম হয়, সেটা তো আপনারা দেখলেনই। আসলে তার এই প্রবলেম সবসময় হয় না, শুধু সে যখন উত্তেজিত বা হাঁপিয়ে থাকে বা খুশিতে থাকে। মোট কথা হলো, যখন সে জোরে জোরে কথা বলার চেষ্টা করে তখন এই প্রবলেম হয়। এরপরে আমি আমার কাজে মন দিলাম, রকি তার কাজ করছিল। এমন সময় বাইরে থেকে সাইকেলের বেলের আওয়াজ আসলো। ভাই এখানে আসো তো। রকি, দেখ তো কে এসেছে। রকি বাইরে কাজ করছিল আর আমি ভিতরে আমার কাজ করছিলাম। কিছুক্ষণ পরে রকি ভিতরে আসলো। কে ছিল রে? আরে ভাই, এটা মেয়েটা সাইকেলে পাম্প দিল। তা টাকা নিলি? না, দিল না, বরং উল্টো আমায় ঝাড়ি দিয়ে চলে গেল। আরে কি বলিস কি তুই? হ্যাঁ, বলেছিল সে নাকি অনেক বড় লোক। ও তাই নাকি? আচ্ছা, কালকে দেখিয়ে দিস তো মেয়েটাকে। তারপরে আমরা আমাদের কাজ করতে লাগলাম। কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেল। রকি নাকি অনেক খিদে লেগেছে, তাই আমি তাকে পাঠিয়ে দিলাম। সে খাওয়া দাওয়া করে আমার জন্য খাবার নিয়ে চলে আসলো। রকি আসার পরে আমি তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমি আর রকি কাজ করতে লাগলাম। এভাবেই আমাদের দিন চলছিল। কিন্তু কিছু কিছু মানুষ থাকে যারা কারোর ভালো কেউ দেখতে পারে না। প্রতিদিনই আমি গ্যারেজে আসতাম, আবার সন্ধ্যায় কাজ শেষ করে বাসায় ফিরতাম। মায়ের অসুস্থতা দিনে দিনে একটু করে বাড়ছে। কিছু করার নেই, ডাক্তার বলেছে ওষুধ দিয়ে যতদিন বাঁচিয়ে রাখা যায়। এর ওপরে আমাদের কারোরই কিছু করার নেই। আম্মু বলছিল, শোন বাবা, আর কোনো ওষুধ আনতে হবে না তোর। আমার জন্য শুধু শুধু এতগুলো টাকা খরচ করিস না বাবা, আমার হাতে আর বেশি সময় নেই। আম্মু এমন করে বলে না প্লিজ। যতদিন ওষুধ লাগবে আমি কিনবো, তোমার কিছু হতে দেবো না আম্মু। বোঝা হবে হোক, তবুও মাথার উপরে বাবা নামে একজন তো থাকার কথা, কিন্তু বাবা জায়গাটা তুমি তো আছো। যে কোনো বিপদে পড়লে বুদ্ধি দেওয়ার মতো তো তুমি আছো। আমায় একা করে চলে যেও না আম্মু, আমি তোমাকে ছাড়া বাঁচবো কি করে। এরপরে সকালে উঠে আমি আবার গ্যারেজে চলে আসি। কিছুক্ষণ পরে রকিও চলে আসে। আমরা দুজন কাজ করতে লাগলাম। ঠিক এমন সময় সাইকেলের বেল বাজার আওয়াজ পেলাম।
আমি রকিকে পাঠিয়ে দিলাম দেখতে। একটু পরে বাইরে থেকে রকি আমায় ডাকলো। রকির ডাক শুনে আমি বাইরে আসলাম। এসে দেখি সাইকেল নিয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর রকি সেই সাইকেল ধরে আছে। কি রে, কি হয়েছে, ডাকছিস কেন? ভাই এই সেই মেয়েটা। চুপ, একদম চুপ। আরে ভাই, আমি বলতে চাচ্ছি এই মেয়ে কালকে সাইকেলে সরি এই মেয়ে কালকে সাইকেল সারিয়ে নিয়েছে, কিন্তু টাকা দেয় না। আবার আজকে নিল, তাও টাকা দেয় নাই। কত টাকা হয়েছে রে? 2 দিনে 100 টাকা। এই মেয়ে, আপনার সমস্যা কি? আমার আবার কিসের সমস্যা হবে? এর কথা শুনে তো আমি পাগল হয়ে যাব। দেখেন, এসব নিয়ে মজা করবেন না। আর বলেন, আপনি টাকা দেন নাই কেন? আমার ইচ্ছে। মানে, আপনার বাবা কি টাকা দিয়ে দোকান খুলেছে নাকি? যা ইচ্ছা বলছেন। আপনার সাহস তো কম না, আমার বাবাকে তুলে কথা বলেন। সাহস টাহস বুঝি না। আপনি টাকা দেন আর এখান থেকে যান। টাকা আমি দিব না। কি করবি কর। টাকা কি করে উসুল করতে হয় সেটা আমার অনেক ভালো করে জানা আছে। এই কথা বলে আমি মেয়েটার সাইকেলের চেন খুলে দিলাম। মেয়েটা এটা দেখে তো অবাক, রাগে লাল হয়ে গেল। খুব বড় বড় গলা করে বলছিলেন না, কি করবি কর, নিন এখন যান দেখি। এই বেয়াদব ছেলে, এটা কি করলি? এখন আমি কলেজ কি করে যাব? কি করে? আবার পায়ে হেঁটে? ভালোই ভালোই বলছি, ঠিক করে দে, নয়তো। নয়তো কি? হ্যাঁ, এখনো সময় আছে। টাকা দিন আর চলে যান, নয়তো টায়ারের পাম্প থাকবে না। এর প্রতিশোধ যদি আমি না নিতে পারছি, তাহলে আমার নামও নীলা নয়। আচ্ছা, দেখা যাবে। এরপরে মেয়েটা রাগে গজগজ করতে করতে চলে গেল, আর আমি দাঁড়িয়ে না থেকে ভিতরে এসে কাজে মন দিলাম। কি সুন্দর চেহারা, আর কি সুন্দর নাম, নীলা। হ্যাঁ, কানের নিচে দিমু। যা কাজ কর, এসে মেয়ে পাঠাতে। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। আরে সরি বলতে হবে না, এখানে আয়। আমি রকিকে ডেকে কাজে লাগিয়ে দিলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। আগে রকিকে বাসায় পাঠালাম। সে বাসায় গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে আসলো। এরপরে রকিকে দোকানে রেখে আমি চলে গেলাম। বাসায় এসে গোসল করে নিলাম। আম্মু খেতে দিল, আমি তার সাথে খেয়ে নিলাম। আর কতদিন এভাবে চাকরানির মতো আমায় খাটিয়ে নিবি? মানে? এবার তো একটু ছাড় দে আমায়। তোমায় ছাড় দিলে সংসারের কি হবে? আর এক নতুন মালিক নিয়ে আয়। আম্মু, আমি সোজা খাই সোজা বুঝি। এখন ধনুকের মতো না পেঁচিয়ে সোজা সাপটা বলে ফেলো, কি বলতে চাও? ধনুকের মতো কই পেঁচালাম? তাহলে কি বলতে চাচ্ছ? আর কিসের মালিক আনবো? চাঁদের মতো সুন্দর টুকটুকে একটি রাজকন্যা নিয়ে আয়, তাহলে আমার কষ্টটা একটু কমবে। রাজকন্যার কি মেলা বসে যে সেখান থেকে কিনে নিয়ে আসবো? আরে আমি বলতে চাচ্ছি, একটা ফুলের মতো মেয়েকে বিয়ে করে নিয়ে আয়। নে নে পানি খা। বিয়ের কথা শুনে বিষম লাগলো। লাগবে না তো কি হবে? তুমি আমার বিষয় সব জানো, তারপরেও কেন বিয়ের কথা বলছো? আমার জীবনে কি কি ঘটে গেছে তা তো সবই জেনে শুনেও এসব কথা বলছো। যা হবার তা তো হয়ে গেছে, এখন নতুন করে আবার জীবন শুরু কর। আমার জীবনের ঘটনা শুনে কেউই বিয়ে করবে না। করবে বাবা, করবে। একদিন দেখবি সে নিজে থেকেই আসবে, আর এই জাহান্নামের মতো বাড়িকে তার জান্নাত মনে হবে। এসব ফালতু চিন্তা বাদ দাও, আমি বিয়ে টিয়ে করছি না। সাইকেল চালাতে গিয়ে যেমন আছাড় খেতে হয়, ঠিক তেমনি এই ছোট্ট জীবনে পথ চলতে গেলেও কিছু কিছু ধাক্কা খেতে হয়। এটা মনে করে কেন তুই সারা জীবন কষ্ট পাবি? কিন্তু তবুও এখনকার সময় এসব চলে না আম্মু, তুমি বাদ দাও তো। আমার কথা মনে রাখিস, একদিন না একদিন ঠিকই হবে। আচ্ছা রাখবো, এবার পানি দাও। কেন, মাথায় দিবি নাকি? আরে ধুর, খাবো। ও, দিচ্ছি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে বাসা থেকে বেরিয়ে গ্যারেজের দিকে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যেই হাজির হলাম। কিন্তু কিন্তু গ্যারেজে এসে তো আমার চোখ কপালে উঠে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। চোখ ভালো করে মুছে আবার তাকালাম, কিন্তু তবুও একই অবস্থা। আমার দোকান ভেঙে মাটির সাথে মিশে গেছে। রকি দূরে মাথায় হাত দিয়ে বসে আছে। আমি তাড়াহুড়ো করে রকির কাছে গেলাম। এটা কি হলো? এমন অবস্থা কেন? ভাই, আমাদের সব
সব শেষ, তোমার দোকান শেষ। কিন্তু কি করে হলো? এত বড় ক্ষতি কে করলো আমাদের? ওরা ভাই, ওরা ভেঙে চলে গেল। কারা এমন করেছে? আর কেনই বা করলো? কি এমন ক্ষতি করেছি যার জন্য এত বড় ক্ষতি করলো আমাদের? তুমি চলে যাবার পর আমি মন দিয়ে কাজ করছিলাম। এমন সময় ওই মেয়েটা মানে নীলে আসে। আমি তাকে দেখে দাঁড়িয়ে পড়ি, আর সে কোনো কথা না বলে দাঁড়িয়ে থাকে। তখন আর পাশ থেকে কিছু ছেলে এসে আমায় মারতে লাগে। তারপরে কি হলো? আমায় মারার পর তারা দোকানে হামলা করে, কোনো দয়া মায়া না করে ভেঙে চলে গেল। কিন্তু কেন এমনটা করলো? জানি না ভাই, তবে আমার মনে হয় তুমি ওর কাছ থেকে টাকা নিয়েছো বলেই ও এমনটা করেছে। আচ্ছা, এখন কটা বাজে রে? 2টা বাজে। আচ্ছা, তুই এখানে থাক, আমি এক্ষুনি আসছি। এই কথা বলে রকিকে রেখে আমি রওনা হলাম। একদম সোজা কলেজে চলে আসলাম। কলেজে এসে নীলাকে খুঁজতে লাগলাম। আশেপাশে তাকিয়ে দেখি নীলা তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আমি সোজা চলে গেলাম। এই যে মেয়ে, আপনার সমস্যা কি? আপনার এত সাহস হয় কি করে? আমার কথা শুনে নীলা আমার দিকে তাকালো। আমায় দেখতে পেয়ে তার চোখ বড় বড় হয়ে গেল। আমার আবার কি সমস্যা হবে? তাহলে আমার গ্যারেজ ভাঙলেন কেন? আপনার সাহস হলো কি করে আমার গ্যারেজ ভাঙার? ওটা তো তোকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য যে আমি কি জিনিস। যদি শিক্ষা হয়ে থাকে আমার সাথে আর চ্যালেঞ্জ নিতে আসবি না। দেখুন, আপনার বোঝার বা শোনার কোনোটারই ইচ্ছে বা শখ আমার নেই। আর চ্যালেঞ্জ তো অনেক দূরের কথা। কেন এত তাড়াতাড়ি ভয় পেয়ে গেলি? ভয় না, ভদ্রতা। আমি ভদ্রতা দেখিয়ে আপনাকে এই কথাগুলো বলছি, না হলে এতক্ষণ কি শুনি? এই গ্রামের সবাই আমার বাবার কথায় উঠে বসে, আর তোর সাহস কি করে হয় আমার কাছ থেকে টাকা চাওয়ার? ও, তাহলে সমস্যা এখানে। আচ্ছা মানে আচ্ছা, আপনার বাবা কোথা থেকে টাকা পায়? ইনকাম করে, কি কাজ করে? ব্যবসা করে, ধানের ব্যবসা। এসব জেনে তুই কি করবি? ধান বেচে আপনার বাবা যখন অন্যের কাছে টাকা চায়, তখন আপনার বাবার কেমন সাহস থাকে? তখন লজ্জা করে না হাত পেতে টাকা চাইতে? মানে তুই কি বলতে চাস? আমি বলতে চাচ্ছি, আপনার বাবা টাকা খাটিয়ে টাকা ইনকাম করে, আর আমি নিজের শরীর খাটিয়ে টাকা ইনকাম করি। আর তাই আপনার বাবার চেয়ে আমি কিছুতেই কম না। আমার বাবার অনেক টাকা আছে। টাকা আমারও আছে, কিন্তু সেটা আমার কাছে স্থায়ী নয়, আর আপনার বাবার কাছে স্থায়ী বর্তমানে। সব বুঝলাম, কিন্তু তুই আমার সাইকেলের চেইন ছিঁড়েছিস কেন? কাজ করে তার পারিশ্রমিক না দিতে চাইলে আদায় করে নিতে হয়। আপনি মেয়ে, সেই জন্য সামান্য এইটুকুই করেছি, নয়তো। নয়তো কি? হ্যাঁ নয়তো কি? তুই জানিস এক্ষুনি আমার বন্ধুদের বলে তোর হাত পা ভেঙে ফেলে রাখতে পারি। বন্ধু? আরে বন্ধু হয়তো শুধু টাকার জন্য। যার যত টাকা আছে তার তত বন্ধু। যেমন আপনার কাছে অনেক টাকা আছে, সেই জন্য আপনার অনেক বন্ধু। আর আমার কাছে টাকা নেই, তাই আমার বন্ধুও নেই। মিথ্যা, এরকম কখনোই সম্ভব নয়। আমার বন্ধুরা আমাকে অনেক ভালোবাসে। পরে বুঝতে পারবেন। যাই হোক, আমার গ্যারেজ ভেঙেছেন, তার ক্ষতিপূরণ দিন। দিব না। কি করবি তুই? দেখুন, আমরা গরিব, একটাই আমাদের বেঁচে থাকার আশা। প্লিজ সেটা নষ্ট করবেন না। যা তো এখান থেকে, আমার সময় নষ্ট করিস না। নীলার কথা শুনে অনেক রাগ হচ্ছিল। ভাবলাম আজ টাকা না নিয়ে যাব না, কিন্তু কিছু একটা ভাবার কারণে সেখান থেকে চলে আসলাম। কি করব ভেবে পাচ্ছি না, কাছে তেমন কিছু টাকাও নেই, তাই গ্যারেজ ঠিক করতেও পারছি না। তাই রকিকে বললাম কয়েকদিন গ্যারেজটা বন্ধ থাক। রকি বাসায় চলে গেল, আমিও বাসায় চলে আসলাম। আম্মু জিজ্ঞেস করলো, কি হয়েছে, তুই গ্যারেজে যাচ্ছিস না কেন? না আম্মু, তেমন কিছু নয়, আসলে শরীরটা ভালো লাগছিল না। আম্মুকে সত্যিটা বলার সাহস পেলাম না। গ্যারেজ ভেঙে যাওয়ার কথা বললে আম্মুর শরীরটা আরো বেশি খারাপ হতে পারে, তাই ভালো লাগছিল না। তাই মনিকে নিয়ে একটু ঘুরতে বের হলাম। সারাদিন তাকে নিয়ে ঘোরাঘুরি করে কাটালাম। এভাবেই দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। গ্যারেজে আর যেতে পারলাম না, বাসায় বসে বসে বোর হচ্ছিলাম। হঠাৎ করেই একদিন রকি ফোন করে গ্যারেজে আসতে বলল। আমি সঙ্গে সঙ্গেই গ্যারেজে চলে আসি।
এসে দেখি টিন দিয়ে একটা ঘর করেছে কে যেন। আমি কাছে গেলাম, গিয়ে দেখি রকি দাঁড়িয়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এটা কে করলো? তখন রকি উত্তর দিল, নীলা। নীলা? নীলা কেন করবে? সে তো নিজেই ভেঙে গিয়েছিল। হ্যাঁ, আমি ভেঙে গিয়েছিলাম, তখন আমার ভুল হয়েছিল, আর এখন ভুল শুধরে আবার ঠিক করে দিলাম। পাশ থেকে নীলা বেরিয়ে এসে কথাগুলো বলল। আমি তো অনেকটা অবাক হলাম, এত রাগী মেয়ে হঠাৎ করে এত বদলে গেল কেন? এই যে হ্যালো, কোথায় হারিয়ে গেলেন? হ্যাঁ বলেন, তা হঠাৎ এমন ব্যবহার? সেদিন আপনার কথা আমার অনেক ভাবায়। কোন কথায়? সব কথাই, তবে সবচেয়ে বেশি ভাবছি বন্ধুদের নিয়ে। তার কি আমার আসলেই বন্ধু নাকি টাকার জন্য বন্ধু? তারপরে কি হলো? আমি পরীক্ষা করলাম, আর শালারা সব কটা ফেল করলো। সব কটা শুধু আমার টাকার জন্যই এতদিন আমার বন্ধুত্ব দেখিয়ে এসেছে। আজ যখন আমি বললাম আমার কাছে টাকা নেই, তোরা আমাকে খাওয়া, তখনই সব কয়টা নিজেদের রং বদলে ফেললো। ভালো তো, আমি যখন বলেছিলাম তখন তো বিশ্বাস হয়নি আপনার। তারপর আমার ভুল আমি বুঝতে পারি, আর বাবাকে বলেই তোমার গ্যারেজ ঠিক করে দিই। ভালো করেছেন, শুক্রিয়া। কিন্তু একটা শর্ত, আমার সাইকেল নষ্ট হলেই কিন্তু এখানে আসবো। ওকে আপা, আপনি আসেন। এই যে মিস্টার, তোমার নাম কি? জি, আমার নাম শাকিল। আর আমার নাম নীলা। জানি তো আমরা। জানো মানে? হ্যাঁ জানি, মানে জানি। তাহলে মিস্টার শালিক, আমি আসি। জি অবশ্যই। তারপরে নীলা চলে গেল, আর আমিও একটু খুশি হলাম, গ্যারেজটা আবার ফিরে পেলাম। যাই হোক, আবার কাজ শুরু করে দিলাম আমরা। মাঝে মধ্যে নীলা আসতো সাইকেল ঠিক করার জন্য, আর তার সাথে পাগলামি তো থাকতোই, কিন্তু আমি তার এসব পাগলামির দিকে চোখ দিতাম না। আস্তে আস্তে নীলার পাগলামি বাড়তি থাকলো। এখন প্রতিদিন সাইকেল নিয়ে আসে। আমি বুঝি না প্রতিদিন কি করে ও সাইকেলটা নষ্ট হয়। আজকেও আমরা কাজ করছিলাম, তখন বাইরে এসে বেল দিল। সাইকেলের বেলের আওয়াজ শুনে বুঝতে পারলাম এটা নীলা। এই মেয়ে, এই তোমার সমস্যা কি? হ্যাঁ, আমার সমস্যা নয়, আমার সাইকেলের সমস্যা। সমস্যা তোমারও আছে। একটা সাইকেলের কি প্রতিদিন সমস্যা হয়? ওরে আমি কি করব? আমার মাথা করো যাচ্ছে তাই মেয়ে একটা, উফ বিরক্তকর। মাথা কেমনি করি? চুপ, কি হয়েছে বলো। ব্রেক লাগে না। সরো। কথাটা বলে আমি নীলার কাছ থেকে সাইকেল নিয়ে দেখলাম ব্রেক ঠিকই আছে। এই পরিমাণে রাগ হলো। এই সব তো ঠিকই আছে। সমস্যা তো আরেক জায়গায়। কোথায়? বলবো না। এই মেয়ে শোনো, তোমার মতো সবাই সুখী নয়। তোমার বাবার মতো সবার টাকা নেই। আমরা কাজ করলেই খাবার পাই, তাই প্লিজ এভাবে আমাদের বিরক্ত করবে না। আচ্ছা, করব না। এবার যাও। নীলা চলে গেল, আমি আবার কাজে মন দিলাম। তারপর সারাদিন কাজ শেষ করে বাসা চলে আসলাম। পরের দিন আবার গ্যারেজে গেলাম। প্রতিদিনের মতোই ঠিক একই সময় নীলা এসে হাজির হয়ে গেল। আজকে আর আমি গেলাম না, আজকে রকিকে পাঠালাম। কিন্তু নীলা রকিকে মেরে ভিতরে পাঠালো। আমি তো প্রচন্ড রেগে ওর সামনে গিয়ে হাজির হলাম। তুমি ওকে মেরেছো কেন? ও কি জানে না আমি তোমায় ছাড়া সাইকেল ঠিক করাই না? কেন ও ঠিক করতে পারবে না? কারণ আছে। কি কারণ বলো? কারণ আমি মনে মনে তোমাকে। নীলাকে কথা বলা থামিয়ে দিয়ে, দেখো নীলা, তুমি যেটা ভাবছো সেটা ঠিক নয়। এসব বাদ দিয়ে পড়াশোনা করো। না, আমি এসব বাদ দিব না। এসব করে কোনো লাভ হবে না। কোনো লাভ হবে না। তুমি কি জানো না আমি কেন বারবার এখানে আসি? কেন তোমার বকা শুনি? তুমি কি বোঝো না? সবই বুঝি, কিন্তু তবুও। তবু কি? আমার জীবনে অনেক কিছু ঘটেছে, আর আমার এখন মন বলতে কিচ্ছু নেই। কেন নেই? সব প্রশ্নের উত্তর কি তোমায় দিতে হবে নাকি? হ্যাঁ, দিতে হবে, কারণ আমি তোমায় ভালোবাসি, আর ভালোবেসেই যাব। তুমি কি জানো আমার জীবনে কি কি ঘটে গেছে, কি কি হয়েছে? না, জানি না, আর জানতেও চাই না। তুমি দয়া করে এখান থেকে চলে যাও। না, আমি তোমায় ভালোবাসি, আর তুমিও আমায় ভালোবাসো। এই উত্তরটা না দিয়ে আমি এখান থেকে কোনোভাবেই যাব না। কেন বোঝো না? আমি বিবাহিত। মানে? হ্যাঁ, আমি বিবাহিত, আর আমার একটা মেয়ে আছে। কিন্তু কিন্তু কি? কিন্তু কিছু না, এবার তো যাবে। তোমার সংসার ভেঙে যাক এমন কাজ তো আমি করতে পারবো না।
তাহলে দূর থেকেই ভালোবেসে যাব। তুমি তোমার সংসার নিয়েই ভালো থাকো। হ্যাঁ, আমি ভালো থাকবো আর তুমিও ভালো থাকবে। এবার তুমি এখান থেকে চলে যাও। নীলা কান্না ভরা চোখ নিয়ে চলে গেল। ঠিক এমন সময় নীলার চোখের পানি দেখে মিমের কথা মনে পড়ে গেল। কাজ করতে আর মন বসলো না, তবুও সেখানে বসে রইলাম। রকি কাজ করছে, আমি বসে থেকে দেখছি। এভাবেই দেখতে দেখতে দুপুর হয়ে গেল। দুপুরে বাসায় চলে আসলাম। বাসায় এসে তো আমি সেই লেভেলের অবাক হলাম। বাসার ভিতরে এসে দেখি নীলা শাড়ি পরে বসে আছে। এক পাশে আম্মু আর অপর পাশে মনি। আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, মাকে না পেয়ে যেই মনি প্রতিদিন কান্না করতো, সেই মনি আজকে নীলার সাথে খুব হাসি খুশিতে আছে। মনি আম্মু, এদিকে আসো। না বু, আমি আম্মুর কাছে থাকবো। আম্মু? কে তোমার আম্মু? কেন? এই তো আমার আম্মু। ওটা তোমার আম্মু? হ্যাঁ মামুনি, আমি তোমার আম্মু। আমি আর কোনো কথা বলার সাহস পেলাম না। মনির আনন্দ দেখে খুব খুশি হলাম। অনেকদিন পরে মনি এমন খুশি হয়েছে। তখন নীলা উঠে আমার কাছে আসলো আর আস্তে করে বলল, কি ভেবেছো তোমার কথা শুনে আমি পাগল হয়ে যাব, ছ্যাঁকা খেয়ে দেবদাস হয়ে যাব? এমনটা নয় মিস্টার। আমি তোমার বাসায় এসে সব খোঁজ খবর নিই, কিন্তু তেমন কিছুই জানতে পারলাম না। শুধু আমার জায়গা ফাঁকা পেয়ে আমি ঢুকে গেছি। তোমার সাথে কথা আছে। হ্যাঁ চলো চলো, আমিও তোমার সাথে অনেক কথা বলতে চাই। আমি নীলাকে নিয়ে ফাঁকা জায়গায় আসলাম। তারপরে আমার জীবনে ঘটে যাওয়া সবকিছু বলতে লাগলাম। জন্মের আগে আমার বাবা মারা গেছে। মা আমায় অনেক কষ্ট করে লালন পালন করেছে। আমি সহ আমার আরো একটা ভাই ছিল, সে আমার থেকে ছোট। তার নাম সজীব। পড়াশোনায় সে খুব ভালো, মন দিয়ে পড়াশোনা করতো, আর আম্মুও চাইতো সে পড়াশোনা করুক আর আমায় কাজে রেখে আমার ছোট ভাইকে পড়াশোনা করায়। মনে মনে আমিও অনেক আনন্দ পাই। একদিন আমার ভাই অনেক বড় মানুষ হবে, সবাই বলবে শাকিলের ভাই আজ কত বড়, কত সম্মান। তখন আমার মাথাটা কত উঁচু হবে। আমার ছোট থেকেই পড়াশোনা করার খুব শখ, কিন্তু যখন একটু বড় হলাম তখন থেকেই সংসারের অর্ধেক হাল আমায় ধরতে হলো। মা বলল সজীব পড়াশোনা করুক আর আমি যেন সংসারটা দেখে রাখি। সেই জন্যই আমাকে হাল নিতে হলো। পড়াশোনা ছেড়ে দিলাম আর সজীবকে স্কুলে ভর্তি করে দিলাম। তাকে নিয়ে গিয়ে স্কুলে প্রতিদিন রেখে আসতাম। সে যাই চাইতো তাই তাকে কিনে দিতাম, কোনো রকমের কমতি রাখলাম না। নিজের কষ্ট হলেও সে চাওয়ার আগেই পূরণ করতাম। আমি একটা বাসায় গাড়ি চালাতাম। সারাদিন গাড়ি চালিয়ে রাতে বাসায় ফিরতাম। রাতে এসে সজীব আর মাকে নিয়ে একসঙ্গে খাবার খেতাম। সজীব খুব খুশি থাকতো। তার এই খুশিটা দিয়েই আমার মন ভরে যেত। প্রতিদিনের মতোই আমি সকালে উঠে ফ্রেশ হয়ে সজীবের ঘরে গেলাম। সারাদিনে আর দেখতে পাবো না তো ভাইটাকে, তাই একটু দেখার জন্যই আসলাম। সে শুয়ে আছে, আমি তার পাশে গিয়ে বসে পড়লাম। মনে হচ্ছে তার ঠান্ডা লেগেছে, সেই জন্য আমি চাদর তুলে দিয়ে তার গায়ে এবং তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বেরিয়ে আসলাম। সেখান থেকে সোজা চলে আসলাম কাজে। আমি যেখানে কাজ করি সেই মালিকটার নাম হচ্ছে করিম মিয়া। খুব নামকরা একজন মানুষ, অনেক ধন সম্পদ আছে। তার পরিবারে কেউ নেই, শুধু তার স্ত্রী আর সে। কারণ তাদের কোনো সন্তান নেই, কারণ ডাক্তার বলেছে একজনের সমস্যার কারণে সন্তান হবে না। কিন্তু করিম আর শুনতেও চায়নি যে কার সমস্যার কারণে তাদের সন্তান হচ্ছে না, কারণ সে তার স্ত্রীকে অনেক ভালোবাসতো। তাদের প্রেম করেই বিয়ে হয়েছে। তারা আলাদা হবে না বলেই ডাক্তারের বলা কথাগুলো শোনেনি। তারপর থেকেই তারা দুজনে খুব সুন্দরভাবেই জীবন কাটাতে লাগলো। এরই মধ্যে আমি তাদের বাসায় ড্রাইভার হয়ে চলে আসি, যার ফলে তারা আমায় খুব আপন করে নেয়। একদম সন্তানের মতো দেখতো। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। সজীবও অনেকটা বড় হয়ে গেল। হাই স্কুল পাস করে কলেজে উঠলো। সারাদিন কাজ শেষ করে রাতে বাসায় এসে সবাই মিলে খেতে বসলাম। তখন হঠাৎ আম্মু বলল, শাকিল, তোকে একটা কথা বলার আছে। কি? তোর বাবা মারা যাবার পর সংসারে হাল তুই ধরলি, নিজের পড়াশোনার স্বপ্ন নষ্ট করে ছোট্ট ভাইকে পড়াশোনা করালি। হঠাৎ এসব কথা কেন বলছো? সবকিছুই তো হলো, এবার একটা সুন্দর লক্ষ্মী মেয়ে দেখে বিয়ে করে নে। তুমি কি পাগল? কেন? এখানে পাগল হওয়ার কি হলো? না মা, আমি এখন বিয়ে করতে পারবো না।
কেন পারবি না? আমার সংসারে শুধু এটারই অভাব। আমি এখন বিয়ে করলে আরেকটা খরচ বেশি হবে, তখন সজীবের পড়াশোনার ক্ষতি হয়ে যাবে। এই কেমন কথা? তুই বিয়ে করলে ওর ক্ষতি হবে কেন? আম্মু, তুমি বুঝছো না, সজীবের এখন অনেক টাকার প্রয়োজন। আর আমি বিয়ে করে যদি বউ নিয়ে আসি আর সে যদি সজীবকে মানতে না পারে? তেমন কিছুই হবে না, তোর ভাই তোরই থাকবে। হ্যাঁ ভাইয়া, একটা ভাবি নিয়ে আসো। সময় হলে ঠিকই চলে আসবে, তুমি মন দিয়ে পড়াশোনা করো। তুই বলতে চাচ্ছিস এখন তুই বিয়ে করবি না? এক কথা আর কতবার বলবো? আমার সামনে এখন অনেক লক্ষ্য, সজীবকে কোনো একটা বড় পর্যায়ে লাগাবো। বিয়ে করলে কি সেটা নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, আর এসব বিয়ের কথা আমার সামনে আর বলবে না। এ কথা বলে আমি হাত মুখ ধুয়ে আবার রুমে চলে আসলাম। ঘরে এসে শুয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তির কারণে খুব তাড়াতাড়ি ঘুম ধরে গেল। রাতটা কোন দিক দিয়ে কেটে গেল টেরও পেলাম না। সকালে আম্মুর ডাকে ঘুম ছুটল। উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে হালকা নাস্তা করে চলে গেলাম করিমা আঙ্কেলের বাসায়। সেখানে গিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। সারাদিন আঙ্কেলের সাথে সাথে ঘুরলাম। আঙ্কেলের অফিসের কারণে বাইরে যেতে হয়েছিল, তাই আমার ঘোরাও হলো। সন্ধ্যাবেলায় আঙ্কেলকে নিয়ে বাসায় চলে আসলাম। আঙ্কেল নেমে ভিতরে চলে গেল। আমি গাড়ি পার্ক করে তারপরে ভিতরে আসলাম। ভিতরে এসে তো আমি অবাক, আম্মু বসে আছে কেন? হ্যালো বন্ধুরা, তোমরা তো আমাদের ফিলিং সার্টিফিকেটের গল্প শুনছো বা শোনো। জানি তোমাদের প্রত্যেকটা গল্প ভালো লাগে, তাই জন্য আমাদের প্রত্যেকটা গল্প তোমরা দেখতে থাকো নিয়মিতভাবে। কিন্তু তোমরা আমাদের এই গল্পগুলো শোনার সাথে সাথে লাইক করতে ভুলে যাও, কমেন্ট করতে ভুলে যাও। তো সেই জন্য প্লিজ রিকোয়েস্ট করছি, আমাদের গল্পগুলোতে প্লিজ প্লিজ এত লাইক করো যাতে খুব তাড়াতাড়ি এই গল্পটা 1000 লাইকে পৌঁছে যায়। তো আবার তোমরা গল্পটা শুনতে থাকো কন্টিনিউ। আঙ্কেল নেমে ভিতরে চলে গেল। আমি গাড়ি পার্ক করে তারপরে ভিতরে আসলাম। ভিতরে এসে তো আমি অবাক, আম্মু বসে আছে কেন? আম্মু এখানে কেন? কি জন্য এসেছে? আমি তাড়াহুড়ো করে আম্মুর কাছে গেলাম। আম্মু আম্মু আমায় দেখে মুচকি হাসলো। আম্মু তুমি এখানে কেন? দরকার আছে তাই আসছি। কি দরকার? তুমি আমায় একবার বললেই তো পারতে। আমি দেখতে আসলাম তুই ঠিক মতো কাজ করছিস কিনা। বাহ, ভালোই তো। আমি ঠিক করে কাজ করছি কিনা এটা জানার জন্য আমার মা এত দূর থেকে চলে এসেছে। দারুণ ব্যাপার। তা নয় তো কি? অন্য কিছু একটা আছে যেটা তুমি আমায় বলতে চাইছো না। তুই তোর কাজ কর, আমি করিম ভাইয়ের সাথে কথা বলে আসি। কিন্তু যা বলছি তাই কর, আমার মুখের উপর কথা বলিস না। ওকে, কি আর করার। আমি চলে আসলাম গ্যারেজে, মানে যেখানে করিম আঙ্কেলের সমস্ত গাড়ি রাখা আছে। সেখানে কয়েকটা গাড়ি নষ্ট হয়ে পড়েছিল। ঠিক করব করেও সময় হলো না। এখন বাসায় যেতাম, কিন্তু আম্মু যেহেতু এখানে আছে তাই আম্মু তার কাজ করুক, আর আমি কাজটা করে আম্মুকে নিয়ে বাসায় যাব। যেই ভাবা সেই কাজ। গ্যারেজে এসে হাতুড়ি বাটাল সহ মেকানিকের জিনিসপত্র নিলাম। করিম আঙ্কেলকে বলে আমি এইসব আগে থেকেই কিনে রেখেছি, কারণ আমি গাড়ির কাজ কম জানি। শুরু করে দিলাম কাজ। গাড়ি খুলে ঠিক করতে লাগলাম। অনেকক্ষণ পর আমার কাজ শেষ হয়ে গেল। তখন ওপর থেকে আম্মু ডাকলো। এসে দেখি আম্মু আর আন্টি, মানে করিম আঙ্কেলের স্ত্রী, দুজনে বসে গল্প করছিল। সেই সময় আমিও ওখানে হাজির হলাম। আমায় দেখে আন্টি মুচকি হাসলো আর আব্বু বলে আমাকে কাছে ডেকে নিল। এরপর কিছুক্ষণ গল্প করার পরে আমি আর আম্মু বাসার দিকে রওনা হলাম। বাসায় এসে দরজা খুলে ভিতরে ঢুকলাম। এসে দেখি সজীব পড়ছে, তাই তাকে ডিস্টার্ব করলাম না। আমি আমার রুমে গিয়ে রেস্ট নিতে লাগলাম। কিছুক্ষণ পরে সজীব ডাকলো, তখন আমি এসে খেতে বসলাম। তিনজনে মিলে খাওয়া দাওয়া শুরু করলাম। খেতে খেতে অনেক হাসি ঠাট্টা মজা করতে থাকলাম। তখন মনে হচ্ছিল পৃথিবীতে সব থেকে আমরাই সুখী, কিন্তু সুখের পাশাপাশি যে দুঃখও আছে এটা আমি জানতাম না। এভাবেই আমাদের ছোট্ট সংসার সুখে ভরপুর ছিল, দুঃখের কোনো ছায়া ছিল না। হাসি ঠাট্টার মধ্যে দিয়েই দিন কাটতে লাগলো আমাদের। একদিন সকালে করিম আঙ্কেল আমায় ফোন দিল আর বলল, শাকিল, আজকে একটু তাড়াতাড়ি এসো তো। কেন আঙ্কেল, আপনাদের কিছু হয়েছে নাকি? আরে বাবা না, আমার আবার কি হবে, আমি ঠিক আছি। আমার কাজে একটু বাইরে যেতে হবে। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। এটা বলে আঙ্কেলের ফোনটা রেখে দিলাম। বুঝলাম না ঘটনাটা কি, আজকে এত তাড়াতাড়ি তলব।
কিছু হয়েছে নাকি? ওখানে না গেলে বোঝা যাবে না, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম আঙ্কেলের বাসায়। এসে আমি গাড়ি বের করে নিলাম। তখন ওপর থেকে আঙ্কেল ডাকলো। ডাক শুনে আমি চলে গেলাম। তখন আঙ্কেল আমার সামনে একটা ব্যাগ দিয়ে বলল, নাও, এর মধ্যে একটা পাঞ্জাবি আছে, ওটা পরে নাও। পাঞ্জাবি কেন? খুব ইচ্ছে হচ্ছিল আমার ছেলেকে পাঞ্জাবি কিনে দেই, কিন্তু আমার তো আর ছেলে নেই যে তাকে কিনে দেব, তাই। এত ইমোশনাল কেন? হ্যাঁ, বাবা, আমাদের দুঃখ কে বুঝবে রে? সরি। আচ্ছা আচ্ছা, পরে নিচ্ছি, মন খারাপ করবেন না। হুম। এরপরে আঙ্কেলের হাত থেকে ব্যাগটা নিয়ে একটা রুমে চলে গেলাম আর শার্ট খুলে পাঞ্জাবি পরে নিলাম। এরপরে বাইরে এসে আঙ্কেলকে নিয়ে রওনা হয়ে গেলাম। আমি চিনি না, তাই আঙ্কেল দেখিয়ে দিচ্ছে আর আমি যাচ্ছি। কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। আঙ্কেলের কথা মতো যেতে আছি। একসময় আঙ্কেল থামতে বলল, আমি ব্রেক করলাম। একটা ছোট্ট বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে গেলাম। আঙ্কেল গাড়ি থেকে নামলো, আমি বসেই রইলাম। তখন আঙ্কেল আমার দিকে তাকিয়ে বলল, কি হলো শাকিল, আসো। আমি যে কি করব আঙ্কেল? তোমায় আসতে বলছি, আসো। আচ্ছা চলেন। তারপরে আঙ্কেলের সাথে রওনা হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যে সেই বাসার ভিতরে গিয়ে হাজির হলাম। আর তারপরে তো আমার চোখ কপালে উঠে গেল, মাথায় আকাশ ভেঙে পড়ল। এরা কেন এখানে? আসলে আমি বাড়ির ভিতরে গিয়ে দেখি আম্মু, সজীব সহ আমার চাচারাও বসে আছে। আমি তো সেই লেভেলের অবাক হলাম। এরা এখানে কি করছে? কার বাসা এটা? আর কেনই বা এসেছে এখানে? আম্মু, তোমরা এখানে কেন? তোর বিয়েতে আমরা আসবো না তো কে আসবে? আমার বিয়ে? কি এসব বলছো? হ্যাঁ ভাইয়া, তোমার বিয়ে দেওয়ার জন্য প্ল্যান করে তোমাকে এখানে আনা হয়েছে। বলিস কি? হ্যাঁ। আঙ্কেল, আপনিও? এত কিছু আমার সাথে হয়ে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। তোমায় অনেকবার বলছি বিয়ে করতে, তোমার মার বয়স হয়েছে, সংসার চালাতে তার কষ্ট হচ্ছে। কিন্তু কোনো কিন্তু না, এখানে সুন্দর করে বস, এখন মেয়ের বাবা মা আসবে। আম্মু, এটা কিন্তু ঠিক করলে না। আমার মতামত জানাটাও তোমাদের কর্তব্য ছিল। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা পরে দেখবো। কি আর করব, উপায় না পেয়ে বসেই রইলাম। কিছুক্ষণ পরে একটা মেয়ে মাথায় ইয়া বড় ঘোমটা দিয়ে নাস্তা নিয়ে এসে আমাদের দিল। আমি নিচের দিকে তাকিয়ে আছি। তখন আম্মু আমার হাতে চিমটি দিল। আমি আম্মুর দিকে তাকাতেই চোখ বড় বড় করে ইশারা করলো মেয়ের দিকে তাকাতে। আমি তাকিয়ে দেখি মেয়েটা বেশ সুন্দরী, মুখের কাটিংও বেশ। তখন মেয়েটার মুখ তুলে আমার দিকে তাকালো। শাকিল, পছন্দ হয়েছে তো? আমি ওনার সাথে কিছু কথা বলতে চাই। আচ্ছা বল, সমস্যা নাই। তখন আম্মু টেনে কানের কাছে নিয়ে বলল, অনেক কষ্ট করে একটা খুঁজে পাইছি, একদম পরীর মতো। যাই করবি কর, ভুল করেও এমন কাজ করবি না যাতে এই বিয়ে নষ্ট হয়। আচ্ছা আচ্ছা। তারপরে মেয়ের মা আমাদের একটা ঘর দেখিয়ে দিল। আমি আর মেয়েটা চলে গেলাম। দুজনে একটা চেয়ারে বসলাম। কেউ কোনো কথা বলছি না, একদম নীরব। মনে হচ্ছে আমরা এখানে নীরবতা পালন করছি। আমরা কি নীরবতা পালন করতে এসেছি? আর একটা কথা, আপনি কিন্তু করে বলবেন না, তুমি করে কথা বলবেন। ভালো। আমায় কি তোমার ভালো লেগেছে? যদি না লাগে তাহলে বলতে পারো। আমার বাবা মা যা করবে তাতেই আমি খুশি। আরে পাগলি, তোমার খুশির জন্যই তোমার বাবা মা সব করবে। তুমি আমার সাথে সুখে থাকতে পারবে কিনা এটা তোমায় জানতে হবে না। হুম। কি হুম? বলো, আমায় কি তোমার? হুম, হয়েছে। বুঝেছি, তবে আমি কিন্তু মোটেও পড়াশোনা জানি না। তো কি হয়েছে? পড়াশোনা না জানলে কি মানুষ হয় না? হুম, তা হয়, কিন্তু কিন্তু কি? তোমার নামটাই তো জানা হলো না। এতক্ষণ থেকে কথা বলছেন আর নামটাই জানেন না? আচ্ছা, তাহলে আমার নামটা বলো। আমিও তো জানি না। আচ্ছা, আমার নাম শাকিল। আমার নাম মিম। খুব সুন্দর নাম। আপনারটাও। হুম, সেটা আমি জানি। এভাবে বেশ কিছুক্ষণ কথা বলছিলাম।
তখন বাইরে থেকে ডাক পড়লো, যার ফলে গল্প ছেড়ে বেরিয়ে পড়লাম। মিম চলে গেল। কি ব্যাপার ভাইয়া, ভাবির সাথে গল্প করতে খুব ভালো লাগছিল নাকি? আরে তেমন কিছু না, তাহলে এতক্ষণ কি করলে? ওর পরিচয় জানলাম। চল, আমাদের সব কথা ফাইনাল হয়ে গেছে। কখন করলা? একটু আগেই। যদি মেয়ে আমায় পছন্দ না করতো? করবে এটা জানতাম। কি করে? ওসব তোকে শুনতে হবে না, বাসায় চল। তারপরে মিমের বাবা মাকে সালাম দিয়ে বিদায় নিয়ে সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। মাথায় আমার অনেক রাগ হলো। আমায় না বলে বিয়ের কথা বলতে কে বলেছে? আজকে বাসায় তুলপার করে দিতে হবে। কি হয়েছে বল? কি এসব করতে বলেছে? তোর আঙ্কেল। তোর যদি মন না চায় তাহলে বিয়ে বন্ধ করে দি। না থাক, সবকিছু যখন হয়ে গেছে তখন বন্ধ করে কি করবা? তা তো আমি জানি। এরপরেই আমার বাসায় বিয়ের আয়োজন শুরু হলো। আত্মীয় স্বজনেরা চলে আসলো। বাসা ভরে গেছে, সবাই আনন্দ করতে ব্যস্ত। এরই মাঝে যে কিভাবে দুঃখটা চলে আসবে সেটা আমি জানতেও পারলাম না। আনন্দ করতে করতে বিয়ের দিন চলে আসলো। পাঞ্জাবি টুপি পরে আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বিয়ে করতে রওনা হলাম। সবকিছু ঠিকঠাক চলছিল, বিয়ের কাজটাও ঠিক মতোই হয়ে গেল। এবার বউ নিয়ে আমরা বাসার দিকে রওনা হলাম। বাসায় আসলাম বউ নিয়ে, গাড়ি থামলো। আমরা আম্মু মিমকে নিয়ে ভিতরে আসলাম। সাথে আরো নিয়মকানুন শেষ করে এলো বাসর রাত। দরজা খুলে ভিতরে গেলাম। মিম একলা বসে আছে। আমি তার পাশে গিয়ে বসলাম আর তার মুখের ঘোমটা তুলে দিলাম। মিম, আজ আমি তোমাকে অনেকগুলো কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি কথা বলতে চাও? আমার বাবা অনেক আগেই মারা গেছে। ছোট ভাইকে পড়াশোনা করানোর জন্য আমি তার পাশেই দাঁড়াই। আর আমার মা আমার দুনিয়ার সবচেয়ে আপন, এমনকি তোমার চেয়েও। তাকে অসম্মান করলে কিন্তু। আর আমার ছোট ভাইটাকে তোমার ভাই মনে করে দেখে রাখবা। এমন কোনো আচরণ করবা না যাতে তার কষ্ট হয়। আমি জানি, তুমি চিন্তা করো না। আমি সবাইকে মানিয়ে গুছিয়ে খুব ভালোভাবে থাকবো, দেখো। তোমার কথাগুলো শুনে আমি অনেকটা শান্তি পেলাম মিম। মিমের সাথে আরো কিছুক্ষণ কথাবার্তা বললাম আর রাতটা পার করলাম। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে কাজে চলে গেলাম। এভাবেই শুরু হয়ে গেল আমাদের সংসার জীবন। মিম খুব ভালো মেয়ে ছিল। বর্তমান যুগ অনুযায়ী সে অনেক ভোলা ভালা মেয়ে। অন্যের মতো তেমন চালু নয়, তেমন প্যাচঘোরও বোঝে না। পড়াশোনা জানলেও খুবই নর্মাল ভাবে থাকে। সজীব মিমকে নিজের বোনের মতো সম্মান করে। মিমও সজীবকে ছোট ভাইয়ের মতো ভালোবাসে। আর আম্মুকে কোনো কাজ করতে দেয় না, মিম নিজেই করে। মিমের এমন আচরণ দেখে আমি তার প্রতি দুর্বল হয়ে যাই। কয়েকদিনের মধ্যেই তাকে অনেকটা ভালোবেসে ফেলি। সংসারটা আমার যেন একটা পূর্ণতা পেয়েছে। মিম এসে যেন আমার সংসারটা অনেক উন্নতি হয়েছে। আম্মু মিমকে নিজের মেয়ে মনে করে। সারাদিন গাড়ি চালিয়ে আমি রাতে বাসায় ফিরলাম। তখন দেখলাম মিম আর আম্মু কাজ করছে। সজীবের কথা জিজ্ঞাসা করতে আম্মু বলল, তোর ভাই সে তো প্রাইভেটে গেছে। আচ্ছা ঠিক আছে। এরপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে মিম এসে আমার পাশে বসলো আর আমার মাথায় হাত বুলাচ্ছে। তখন আমি উঠে বসলাম। তুমি ঘুমাও নাই? না, ঘুম আসছে না গো। কেন? খুব চিন্তা হচ্ছে। কিসের? আমি একটা কথা কাউকে বলিনি, আমার অনেক টাকা ঋণ হয়ে গেছে। বলো কি? কি করে হলো? বিশ্বাস করো, আমি ইচ্ছে করে করিনি। আমি জানি তুমি ইচ্ছে করে নিজের ক্ষতি করবা না। বিয়ের আগে থেকেই যখন সজীব কলেজে ওঠে তখন তার খরচ অনেক বেড়ে গেছিল। কলেজে অনেক টাকা দিতে হতো, অনেক টাকা প্রাইভেট দিতে হতো। এগুলো আমি টানতে পারতাম না। কলেজে অনেক টাকা বাকি জমা হয়ে গেছিল। উপায় না পেয়ে আমি কাউকে না জানিয়ে আমি সুদে টাকা নেই, যেটা আজকে অনেক টাকায় দাঁড়িয়েছে। খরচ তো লাগবেই, কারণ সে ডাক্তার লাইনে পড়ছে। কিন্তু এখন কি করবা? সেটাই মাথায় ঘুরছে। আস্তে আস্তে টাকা বাড়তেই আছে। একসঙ্গে এতগুলো টাকা কোথায় পাবো? সেটাই তো। আমি শুনলাম গ্রামীণ ব্যাংকে নাকি কিস্তিতে টাকা দিচ্ছে। সেটা যদি নিতে পারি তাহলে হয়তো আমি কাজ করে কিস্তি পরিশোধ করে দিতে পারবো। তাহলে তাই করো। তোমার সাহায্য লাগবে। তোমায় গিয়ে স্বাক্ষর দিতে হবে।
সব সময় তোমার পাশে আছি আর থাকবো। আচ্ছা, কিন্তু আম্মুকে বললে হতো না? কোন মুখ নিয়ে আমি বলবো? আম্মু মনে করবে আমি সংসারের সর্বনাশ করছি। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। সজীব একবার চাকরি পেয়ে গেলে আমাদের সব চিন্তা দূর হবে। এবার চলো ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। চলো। তারপরে আমি আর মিম ঘুমিয়ে গেলাম। অনেক কষ্টে রাতটা পার করলাম। মাথায় একটাই চিন্তা ঘুরছিল। পরের দিন সকালে আমি মিমকে নিয়ে ব্যাংকে চলে আসলাম আর আমাদের প্রয়োজনীয় মোতাবেক টাকা নিয়ে যার কাছ থেকে সুদে টাকা নিয়েছিলাম তার কাছে চলে আসলাম আর সব টাকা তাকে দিয়ে বাসায় চলে আসলাম। মাথাটা একটু হালকা হলো। এখন সাপ্তাহিক কিস্তি দিয়ে ব্যাংকের টাকা পরিশোধ করতে হবে, এটা ভেবেই অনেকটা শান্তি পেলাম। সুদের টাকা পরিশোধ করার পর হাতে কিছু টাকা ছিল। বাসায় এসে দেখলাম আম্মুর সব জামা কাপড় ঠিক আছে, কিন্তু মিমের একটা শাড়ি ছিঁড়ে গেছে। বিয়ের পর থেকে আজ পর্যন্ত তাকে কিছুই দিতে পারিনি। বিয়েতে যেসব শাড়ি পেয়েছিল সেগুলো দিয়েই এতদিন চলল। ভাবলাম এই টাকা দিয়ে মিমের জন্য একটা শাড়ি নিয়ে আসবো। তাই মিমকে বললাম, আমায় কিছু খেতে দাও তো, আমি বাজারে যাব। দিচ্ছি, কিন্তু এখন বাজারে কেন? তোমার জন্য একটা শাড়ি নিতে। বিয়ের পর কিছুই দেওয়া হয়নি তোমায়। আজকে টাকা পরিশোধ করার পরে এই 500 টাকা বেঁচে গেছে। কিন্তু তুমি এটা দিয়ে অন্য কিছুও করতে পারতে। তবে স্ত্রী তার স্বামীর কাছে একটা করে গিফট চায়, যেটা সে নিজে পছন্দ করে নিয়ে আসবে। আমি আর মিম গল্প করছিলাম, তখন দরজায় সজীব ডাক দিল। ভাইয়া। হ্যাঁ, ভিতরে আয়। কিছু বলবি? ভাইয়া, আসলে আমার কিছু টাকা লাগতো। হ্যাঁ বল, কত টাকা লাগবে? 500 টাকা। এত টাকা কি করবি? ক্যান্টিনের দোকানে বাকি হয়েছে, খুব চাপ দিচ্ছে। আমি সজীবের কথা শুনে মিমের দিকে তাকালাম। মিমের মুখের মিথ্যে হাসিটা আমি দেখতে পারলাম। কি এত ভাবছো? আমার ভাইয়া টাকা চেয়েছে, দিয়ে দাও। ক্যান্টিনে হয়তো কত অপমান করেছে তাকে। কিন্তু কথাটা বলতে গিয়েও আমি থেমে গেলাম। কোনো কিন্তু না। আচ্ছা, এই নে। ধন্যবাদ ভাইয়া। সজীব চলে গেল। আমি মিমের দিকে তাকিয়ে রইলাম। মিম উঠে চলে যেতে লাগলো। আমি তার হাত ধরলাম। মিম, আমার পরিস্থিতিটা এতটাই খারাপ যে... শোনো, আমি তোমায় খুব ভালোবাসি, তোমার কষ্ট আমি বুঝি। আমার শাড়ি আছে, এখন না হলেও চলবে, কিন্তু আমার ছোট ভাইটাকে আগে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে। তোমার মতো স্ত্রী পেয়ে আমি খুব ভাগ্যবান। চলো খেয়ে নাও, তোমার নাকি খিদে লেগেছে। চলো। তারপরে আমি আর মিম খেতে আসলাম। মিম আমায় খেতে দিল। খাওয়া দাওয়া শেষ করে বাইরে আসলাম। আজকে আঙ্কেল আমায় ডাকেনি, কারণ আজকে আঙ্কেল কোথাও বেরোয়নি। তাই ভাবলাম আঙ্কেলের ড্রাইভার হবার আশায় থাকলে চলবে না, পাশাপাশি আমাকে অন্য কিছু কাজ করতে হবে, নয়তো সংসার কি করে চলবে। সেই জন্য কোনো একটা কাজ খোঁজার উদ্দেশ্যে বের হলাম। সারাদিন ঘুরে একটা মাত্র কাজ পেলাম, সেটা হলো মেকানিকের কাজ। কাজ পেয়ে আমি খুব খুশি হলাম। সন্ধ্যা পর্যন্ত সেখানে কাজ করলাম। তারপরে সন্ধ্যার সময় আমার হাতে কিছু টাকা ধরিয়ে দিল আর বলল, কালকে যেন আমি ঠিক সকাল সকাল আসি। আমি হ্যাঁ বলে সেখান থেকে সোজা চলে আসলাম শাড়ির দোকানে। আর সেখান থেকে আমার পছন্দ মতো একটা সুন্দর শাড়ি নিয়ে বাসার দিকে রওনা হলাম। বাসা এসে দেখি মিম আর আম্মু কাজ করছে। আমি কোনো কথা না বলে সোজা ঘরে চলে আসলাম। কিছুক্ষণ পরে মিম আসলো। তাকে অবাক করিয়ে দিয়ে শাড়িটা তার হাতে দিলাম। মিম অনেকটা খুশি হলেও সেটা মুখে প্রকাশ করতে পারলো না। কি ম্যাডাম, খুশি তো? মাথার খুশি। তোমায় বললাম না আমার শাড়ি আছে। আছে তো কি হয়েছে? আমার দেওয়া গিফট কি রাখবা না? অবশ্যই রাখবো। তোমার দেওয়া সব কিছু আমার কাছে এই পৃথিবীর সমান দামি। সজীব কই? পড়তে গেছে, কিছুক্ষণ পর চলে আসবে। ও আচ্ছা, তুমি রেস্ট নাও, সজীব আসলে তোমায় ডাকবো, কেমন? এই বলে মিম আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। এই মেরে বাবা, কোথায় ছিলাম, কি করছিলাম, কার সাথে ছিলাম, এসব প্রশ্ন না করে শুধু একটাই প্রশ্ন, যাক ভালো বউ পেয়েছি, এটা নিয়ে আর ভেবে লাভ নেই, একটু রেস্ট নেই, সারাদিন অনেক ধকল গেল। এ কথা ভেবে
আমি খাটের ওপরে শুয়ে পড়লাম। অনেকক্ষণ পরে মিম এসে আমায় ডাকলো, বলল সজীব নাকি চলে এসেছে আর খাবারও হয়ে গেছে, তাই উঠে খেতে গেলাম। সজীবকে প্রশ্ন করলাম, পড়াশোনা কেমন চলছে? অনেক ভালো ভাইয়া। আমি শুনে খুশি হলাম। এরপরে খাওয়া দাওয়া শেষ করে ঘরে আসলাম। মিম তার কাজ শেষ করে ঘরে আসলো, দুজনে শুয়ে পড়লাম। শোনো, আমি বলি কি, তুমি সজীবের ব্যাপারে একটু খোঁজ খবর নিও। সে কি করছে, কেমন পড়াশোনা করছে। কেন? আমার ভাই অনেক ভালো পড়াশোনা করে, সে কোনো খারাপ কাজ করতে পারে না। তবুও বর্তমানে দুনিয়ার যেই পরিস্থিতি, এতটা ছেড়ে দিয়ে রাখা ঠিক হবে না। দেখো মিম, আমার ভাইয়ের ওপরে আমার পুরো বিশ্বাস আছে। এমন কোনো কাজ সে করবে না যেটাতে আমার মাথা নিচু হবে। সে এখনো ছোট মানুষ, কোনটা ভালো কোনটা ভালো নয় এসব বোঝার মতন জ্ঞান তার হয় নাই। তার পুরো জ্ঞান আছে, তুমি কোনো চিন্তা করো না, কিচ্ছু হবে না। তাই যেন হয়, আমার সাজানো গুছানো সংসারটা যেন না ভেঙে যায়। আমার ওপরে বিশ্বাস রাখো। নিজের চেয়েও বেশি তোমায় বিশ্বাস করি, কিন্তু তবুও ভয় হয় যদি সবকিছু উলটপালট হয়ে যায়। ধুর পাগলি, কিচ্ছু হবে না, ঘুমিয়ে পড়ো। হুম। মিমের মাথাটা আমার বুকের ওপরে মিশিয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। সারা রাতটা যে কোন দিক দিয়ে গেল টেরও পেলাম না। সংসারটা ঠিক মতোই চলছিল। আস্তে আস্তে আমাদের ঋণ কমে আসছিল। এদিকে কাজের চাপে আমার হাত ফেটে রক্ত বেরোতে লাগলো। সারাদিন অনেক কষ্ট করে কাজ করি। রাত হলে মিম সারা রাত জেগে তেল গরম করে মিশিয়ে লাগিয়ে দেয়। আমি জোর করে তাকে নিয়ে ঘুমোই। আমার কষ্ট দেখে মিম কান্না করত। আমি তাকে সাহস দিতাম, এমন অভাবের সময় এমন ছোটখাটো কিছু হতেই পারে, এতে কান্নার কিছু নেই। এভাবে কষ্ট করে কাজ করে মাসের শেষে হাফ বেতন সজীবকে দেই, আর হাফ বেতন দিয়ে সংসার চালাই। এভাবেই আমাদের দিন কাটতে লাগলো। সজীবের পড়াশোনা আস্তে আস্তে বাড়তে লাগলো, আর তার সাথে খরচও ছিল। এরই কয়েকদিন পর হঠাৎ সজীব আমাদের সামনে এসে হাজির হলো। আমি তার মুখ দেখে বুঝতে পারলাম কিছু একটা হয়েছে। কিরে সজীব, কিছু বলবি? ভাইয়া, একটা কথা ছিল। কি কথা? আসলে আমি ডাক্তারি পড়তে চাই। এটা তো অনেক ভালো, আমরা তো সবাই চাই তুই একদিন বিশাল বড় হ। সেখানে ভর্তি হতে আমার অনেক টাকা লাগবে, 50 থেকে 60,000-এর মতো। কত টাকা? হ্যাঁ ভাইয়া, আমার অনেক দিনের ইচ্ছে ডাক্তার হওয়ার। তুই কোনো চিন্তা করিস না, আমি টাকার ব্যবস্থা করব, তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর। আমার মাথায় একটা বিশাল চিন্তা এসে জমা হয়েছে। এতগুলো টাকা আমি কোথায় পাবো? যেখানে লবণ আনতে পান্তা ফুরায়, সেই সংসারে আমি এত টাকা কোথা থেকে বার করব? এক মহা চিন্তায় পড়ে গেলাম। একদিকে আমার ছোট ভাইয়ের স্বপ্ন এবং আমার স্বপ্ন। ছোট থেকেই তাকে নিয়ে স্বপ্ন দেখে আসছি, সেটা পূরণ হতে চলেছে। কি করব কিছুই বুঝতে পারছি না, মাথা কাজ করছে না। প্রথমে করিম আঙ্কেলের কাছে গেলাম। আঙ্কেল বলল, বাবা, এগুলো টাকা আমার কাছে আছে, কিন্তু কয়েকদিন পর আমাদের দুজনকেই ইন্ডিয়া যেতে হবে চিকিৎসার জন্য। এ কথা শুনে আঙ্কেলকে আমি আর কিছু বললাম না। তারপরে চলে আসলাম গ্যারেজের মালিকের কাছে, যেখানে আমি কাজ করি। আমার কথা শুনে গ্যারেজের মালিকও জবাব দিল না। এতগুলো টাকা তার কাছে নেই। এবার আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে চিন্তা করছিলাম কি করা যায়, কি করা যায়। হঠাৎ মনে হলো যদি ব্যাংকের থেকে আবার টাকা তুলি তাহলে। সঙ্গে সঙ্গে কথাটা মিমকে বললাম। কি বলছো, পাগল হয়ে গেছো নাকি? এমনিতেই ব্যাংকে অনেক টাকা বাকি। বাকি থাকলেও দেবে, আর তাছাড়া সজীব যখন চাকরি করবে তখন তো সব শোধ করে দেব। কিন্তু কিন্তু কি? এতগুলো টাকা নেওয়া কি ঠিক হবে? ঠিক আর ভুল যাই হোক, আমায় টাকা নিতে হবে। আমি তোমায় নিষেধ করছি না, তবুও একটাবার ভেবে দেখো। এখানে ভাবার কি আছে? তুমি শুধু একটু বেশি চিন্তা করো। আচ্ছা, তুমি যা ভালো মনে করো। এরপরে আমি আর মিম আবার ব্যাংকে গেলাম, আর সজীবের কথা মতো টাকা নিয়ে আসলাম। টাকা এনে সজীবের হাতে দিলাম। সজীব হাসি মুখে নিল, আর আমাদের সহ আম্মুকে সালাম করলো। তারপরে সজীব ডাক্তারি কলেজে ভর্তি হয়ে গেল। এরপর থেকেই শুরু হলো তার পড়াশোনা। বাসা থেকে হোটেল পার হয়ে গেছিল।
কয়েকদিন পর পর টাকা চাইতো। আমি ভাবতাম একদিন সে ডাক্তার হয়ে আমাদের সব ঋণ পরিশোধ করে দেবে, সেই জন্যই তো এত টাকা চাইতো, আর আমিও দিতাম। এভাবেই দিতে দিতে অনেক টাকার ঋণ হতে লাগলো, যার ফলে মিম অনেকটা পরিবর্তন হতে লাগলো। এরই মধ্যে মিম প্রেগনেন্ট হয়ে গেল, যার ফলে খরচ আরও বেড়ে গেল। মিমের ডাক্তার দেখানো সহ আরও খরচ। এছাড়াও মিমের শরীরে রক্ত কম ছিল, যার ফলে তাকে অনেক বেশি বেশি ফলমূল সহ আরও অনেক কিছু খাওয়াতে হতো। এভাবেই দিন কাটতে লাগলো আমাদের। সারাদিন কাজের ভিতর দিয়ে যায়, রাতে ঠিক মতো ঘুমাতেও পারতাম না। ঋণের চিন্তা অনেক বড় হতে লাগলো। দেখতে দেখতে মিম মা হলো, বাবা হলাম আমি, আর আমাদের দুজনের ছোট্ট একটা মেয়ে হলো, যেটার কারণে আমি অনেকটা খুশি ছিলাম। আমার মেয়ে হওয়ার কথা শুনেও সজীব বাসায় আসলো না। তার পড়াশোনার অনেক চাপ ছিল, আমিও কিছু মনে করলাম না। আমি আর মিম দুজনেই ভালোবেসে আমাদের মেয়ের নাম দিয়েছিলাম মণি, আমাদের চোখের মণি। মণিকে পেয়ে আমরা অনেক খুশি থাকি। সারাদিন আম্মু মণিকে নিয়ে থাকতো, আর মিম বাসার কাজ করতো। আম্মু মণিকে নিয়ে হই হুল্লোড় করতে থাকতো। দেখতে দেখতে মণি অনেক বড় হয়ে যায়। আদরে ভালোবাসায় সে সবার প্রিয়। সারাদিন কাজ শেষে মণির মুখটা দেখলে সব ভুলে যাই। মণিকে আমি আম্মু বলে ডাকতাম, আর মণিও আমাকে আব্বু বলতো। মিমও আম্মু বলতো। মণিকে নিয়েই আমরা অনেক ভালো থাকি। মিম এখন আমার প্রতি আগের মতো আর মন খারাপও করে না। মণিকে পেয়ে সব ভুলে গেছে। এসবের মধ্যে হঠাৎ একদিন সজীব বাসায় এসে হাজির হয়। সজীবকে দেখে আমরা সবাই অনেক অবাক হয়ে যাই। অনেকদিন পর ছোট ভাইকে দেখে আমার মনটা অনেক খুশি হয়। দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরি। তারপরে সে কেমন আছে, আসতে কোনো অসুবিধা হলো কিনা, এসব প্রশ্ন করতে ব্যস্ত থাকি। সব কথাবার্তা শেষ করে তাকে ভিতরে নিয়ে যাই, হাত মুখ ধুয়ে খেতে দেই। খাওয়া দাওয়া করার পরে মণিকে নিয়ে খেলতে ব্যস্ত হয়ে পড়ে। সন্ধ্যাবেলায় আমি মন্নি আম্মুকে নিয়ে খেলা শুরু করি। তখন মিমও আসলো। মিম এসে আমার দিকে তাকালো। একটু পরে সজীব আমাদের ঘরে আসলো। ওকে বসতে বললাম, সে বসলো। তারপরে সজীবের মুখের দিকে তাকিয়ে বুঝলাম সে খুব চিন্তায় আছে। কিরে, কি ব্যাপার, কি হয়েছে? আসলে ভাইয়া, আমার পড়াশোনা শেষ হয়ে গেছে, এখন ট্রেনিং করতে হবে। তারপরে? ট্রেনিং করার পর ডাক্তার হতে পারবো। ও ভালো তো। এর জন্য টাকা লাগবে, অনেক টাকা। কত টাকা লাগবে? না হলেও 6 থেকে 7 লক্ষ টাকা। বলিস কি, এত টাকা কোথায় পাবো? প্লিজ ভাইয়া, আমার স্বপ্নটাকে মেরে ফেলো না। তুমিও তো চাও আমি অনেক বড় ডাক্তার হই। আমি তো চাই, সেই জন্যে নিজের জীবনের কথা না ভেবে তোকে পড়াশোনা করিয়েছি। শেষ সময় শুধু একবার আমায় সাহায্য করো। সব তো ঠিকই আছে, কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? যেখান থেকেই হোক জোগাড় করে দাও, আমি সবকিছু শোধ করে দিব। আচ্ছা, তুই আজকে থাক, কালকে দেখবো। হাতে সময় অল্প, কালকে সকালে পৌঁছাতে হবে। আচ্ছা দেখছি, তুই খেয়ে নে। এরপরে মিম গিয়ে সজীবকে খেতে দিল, আর আমি মনি আম্মুকে নিয়ে শুয়ে পড়লাম। খিদে হারিয়ে গেছে, কি করব ভেবে পাচ্ছি না। ছোট থেকে বড় করলাম, তার পড়াশোনার জন্য নিজের জীবন শেষ করলাম, আর এখন সে বিশাল বড় ডাক্তার হবে। এমন সময় আমি কিছু করতে পারছি না। কি করে জোগাড় করব এতগুলো টাকা? কোথায় পাবো আমি? কে কে দেবে? এসব হাজারো চিন্তা এসে মাথায় ভিড় জমালো। মাথা কাজ করছে না। একটু পরে মিম আসলো আর আমার পাশে বসলো। কি ভাবছো? কই, কিছু না। কয়দিন আগে সজীবকে কতগুলো টাকা দিলে, যা এখনো শোধ করতে পারো নাই। এখন আবার এতগুলো টাকার আবদার নিয়ে হাজির হয়ে গেছে। দেখো মিম, এসব কথা বলবা না। আমি ওর বড় ভাই, বাবার মতো করে তাকে আগলে রেখেছি। কোনো কিছুর প্রয়োজন হলে তো আমার কাছেই বলবে। কিন্তু তাই বলে নিজের দিকে দেখবা না? দেখো, ছোট ভাইয়ের জন্য আমার জীবন শেষ করে দিচ্ছি। এই কয়েক লক্ষ টাকা আর কি, আমি ঠিক ম্যানেজ করব। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। এতগুলো টাকা ওরাতে তুলে দেওয়া ঠিক হবে না।
তুমি ওখানে যাও, তার স্যারদের সাথে কথা বলো, কয়েকদিনের সময় নাও। তুমি কি সজীবকে সন্দেহ করছো? দেখো, কাউকে এতটাও বিশ্বাস করা কিন্তু ঠিক নয়। সে আমার ছোট ভাই, তাকে বিশ্বাস করবো নাকি তোমাকে বিশ্বাস করব? তাই তো, আমায় কেন বিশ্বাস করবা? আমি কে? মিম দেখো, রাগ করো না। আমি কেন রাগ করব? তুমি তো জানো আমার ছোট ভাইকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তাকে কিছু বললে আমার খুব রাগ হয়। জানি, তবে আমি কে তাহলে? আমার দিকে তাকাও। না, আমার ঘুম ধরছে। মিম, কি? রাগ করো না। তো কি করব? আমি কিছু বললেই তো রাগ করো। আচ্ছা, আর করব না। সত্যি বলছো তো? হুম। তারপরে আমি আর মিম শুয়ে পড়লাম। মিম তো ঘুমোলো, কিন্তু আমি ঘুমাতে পারলাম না। সারা রাত শুধু টাকার চিন্তা করেই গেলাম। সকালে উঠে টাকার কথা মনে হলো, সঙ্গে সঙ্গে বুকের ভিতরটা মনে হলো একটা পাথর এসে চেপে দিল। কোনো রকম করে সজীবের কাছ থেকে লুকিয়ে বাসা থেকে বের হলাম। কিন্তু কোথায় যাব, কি করব, কিছুই তো বুঝতে পারলাম না। অনেক ভেবে চিন্তে ঠিক করলাম ব্যাংকে থেকে আবার টাকা তুলবো, তবে সেই একই ব্যাংক থেকে নয়, অন্য ব্যাংক থেকে। তাই এই কথা বাসায় গিয়ে বললাম। সঙ্গে সঙ্গে আম্মুকেও বলতে হলো, কারণ এখন অনেক টাকার ব্যাপার। আম্মু আমার কথাটা সহজে বুঝে গেল। এবার মিমকে নিয়ে ব্যাংকের দিকে হাজির হলাম, কিন্তু একটা ব্যাংক থেকে এতগুলো টাকা দেবে না। তাই একসঙ্গে দুটো ব্যাংকে ঢুকলাম। তারপরে টাকা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি সজীব বসে আছে। বাসার ভিতরে ঢোকার আগেই তাকে টাকাগুলো দিয়ে দিলাম আর বললাম, মন দিয়ে ট্রেনিং শেষ কর। আমি যে এত কষ্ট করে টাকাগুলো জোগাড় করে দিচ্ছি, তার দাম দিস ভাই। কোনো খারাপ পথে চলে যাস না। তোর ওপরে আমাদের সবার অনেক ভরসা। তোর মুখ চেয়ে আমরা বেঁচে আছি ভাই। শুধু সেই অপেক্ষায় বসে আছি যেই দিন তুই অনেক বড় ডাক্তার হবি আর আমাদের এই গরিব হওয়ার কলঙ্ক থেকে আমাদের উদ্ধার করবি। তুমি কোনো চিন্তা করো না দাদা। এরপরে সে আমায় জড়িয়ে ধরলো। আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। আমি তার মাথা নেড়ে বললাম, ডাক্তার হলে আমাদের সব দুঃখ মুছিয়ে যাবে। সজীব মুচকি হাসি দিল আর আম্মুর কাছ থেকে সহ আমাদের কাছ থেকেও বিদায় নিল। আমার খুব মন খারাপ হচ্ছিল। ছোট ভাইটাকে দূরে পাঠাচ্ছি, মনে হচ্ছে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। কত আদুরের ভাই আমার, ছোট থেকে একসঙ্গে থাকতো। তবু মনকে সান্ত্বনা দিলাম, আর মাত্র কয়েকটা দিনই তো, তারপরে আমরা সবাই একসঙ্গে থাকতে পারবো। সবাই একসঙ্গে অনেক অনেক মজা করব। এমন করে মনকে সান্ত্বনা দিয়ে সজীবকে বিদায় দিলাম। সজীব চলে গেল। আমি সোজা ওপরে চলে আসলাম। একটু পরে মিমো আসলো। সজীবের জন্য মন খারাপ হচ্ছে? কই না তো, মন খারাপ কেন হবে, বরং আমার গর্ব হচ্ছে। আমার এতদিনের ইচ্ছে পূরণ হচ্ছে, আমার ভাই ডাক্তার হচ্ছে। কিন্তু কিন্তু কি? আমার কথা তো তুমি শোনোই না, কিছু বললেই তো রাগ করো। বাজে বাজে কথা বললে তো রাগ হবেই। আমি বাজে কথা বলি তাই না? তো কি আমি বলি? হ্যাঁ, তুমিই তো বলো। কি বললে আরেকবার বলো। একবার কেন, 1000 বার বলবো। এ কথা বলে মিম হাসতে হাসতে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লো। আমি দুষ্টুমি করে চাদর ধরে দিলাম টান। মিম হাসতে লাগলো। তখন মনিকে নিয়ে আম্মু চলে আসলো। আমি ভালোভাবে বসলাম। মিম লাফ দিয়ে উঠে বসলো। আম্মু বলল, মনি নাকি ঘুমিয়ে গেছে। মিম যে মনিকে নিয়ে এসে শুয়ে দিল। তারপরে মিম বাইরে চলে গেল আর আম্মু আমার সামনে দাঁড়িয়ে রইল। আম্মু, কিছু বলবা? তোমার ওষুধ ফুরিয়ে গেছে নাকি? তুই ছোট্ট ভাইয়ের জন্য এত কিছু কেন করছিস? কি বলছো আম্মু? আব্বু মারা যাওয়ার পরে সজীবকে আমি বড় করেছি, যা চেয়েছে তাই দিয়েছি, তাহলে এখন কেন দেব না? তবুও তোর এখন সংসার আছে, একটা মেয়ে আছে, তোর সংসার নষ্ট কেন করছিস? আম্মু, সজীব যখন বড় ডাক্তার হবে তখন সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই একসঙ্গে থাকতে পারবো, অনেক মজা করব। কিন্তু বাবা,
ওর হাতে এতগুলো টাকা তুলে দেওয়া ঠিক হয় নাই। এতগুলো টাকা দেওয়ার আগে একবার ওর খোঁজ খবর নেওয়া খুব উচিত ছিল। কিছু হবে না, ওসব নিয়ে চিন্তা করো না। চিন্তা করব না? আমার দুটো জীবন, একটা ভাঙছে আর অন্যটা গড়ছে, এরপরও কি চিন্তা করব না? আরে আম্মু, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমার কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় বাবা, আমি তোদের জন্য সব সময় দোয়া করি। তাহলে কিচ্ছু হবে না, চিন্তা করো না। হুম। তারপরে আম্মু নিচে চলে গেল, আর আমি আমার ছোট মনি আম্মুকে কপালে একটা চুমু দিয়ে কাজে চলে আসলাম। দিন যায় রাত যায়, কিন্তু আমাদের কিস্তি কমে না। একের পর এক কিস্তি। টাকা দিতে না পারলে বাসায় এসে লোকজন বসে থাকে। মনের মধ্যে একটা আশা নিয়ে সব কিছু করে যাচ্ছি। একদিন সব ঠিক হয়ে যাবে, আমার ভাই ডাক্তার হবে। সেকেন্ড থেকে ঘন্টা, ঘন্টা থেকে দিন, দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস চলে যায়। মনের মধ্যে একই আশা রয়ে যায়। প্রায় 6 মাস কেটে গেল, কিন্তু সজীবের কোনো ফোন বা খবর পাইনি। মাঝে মধ্যে একটু চিন্তাও হয়েছিল। আবার ভাবতাম হয়তো পড়াশোনার চাপেই ফোন করতে পারে না, কিন্তু তবুও অনেক মন খারাপ হতো। কতদিন হয়ে গেল তাকে দেখিনি, কতদিন কথাও বলিনি। এভাবে দিন কাটতো, কিন্তু একদিকে আমার ঋণটাও আস্তে আস্তে বেড়েই গেল। এমন পরিস্থিতিতে পড়ে গেলাম, সকাল হতেই বাসা থেকে পালিয়ে অন্য কোথাও চলে যেতাম। কারণ সকাল হলেই ব্যাংকের থেকে লোক চলে আসে, আর টাকা না পেলে হাজার রকমের অপমান করবে। আর করাটাও তো স্বাভাবিক, কিন্তু এভাবে পালিয়ে পালিয়ে আর কতদিন থাকবো, কতদিন কাটাবো চোরের মতো লুকিয়ে লুকিয়ে? কিন্তু এছাড়া কোনো উপায়ও নেই। এদিকে ব্যাংকের লোকেরা অনেকটা রেগে গেল। আর কতদিন এভাবে ঘুরবে একটা বাড়িতে? তাদেরও তো একটা জীবন। একদিন আমি কাজ করছিলাম, তখন আমার ফোনটা বেজে উঠলো। রিসিভ করে কানে ধরতেই ওপার থেকে মিমের কণ্ঠ ভেসে আসলো। হ্যাঁ বলো। কোথায় আছো? কাজ করছি। কেন, কি হয়েছে? কি আর হবে, কিছু হতে বাকি আছে নাকি? মানে? যা হওয়ার ছিল তাই হয়েছে। ব্যাংকের লোকজন এসে বসে আছে, আজ টাকা না পেলে নাকি বাসার টিন খুলে নিয়ে চলে যাবে। বলছো কি? হ্যাঁ। আচ্ছা, আমি আসছি। এসে কি করবা? যা করতে যাচ্ছে করুক। মাথা ঠিক আছে তো তোমার? না, আমার মাথা ঠিক নাই। ছোট ভাইয়ের জন্য তো জীবন দিয়ে দেবে, তাহলে এখন মাত্র বাড়িটা কেন দিতে পারছো না? হ্যাঁ দেখো, এসব কথা এখন বলো না। কেন বলবো না? যা সত্যি তাই বলছি। ফোন রাখো, আমি আসছি। আমি কল কেটে দিলাম। মাথার উপরে আকাশ ভেঙে পড়লো। কি করবো এখন? টাকা না দিতে পারলে তো আমাদের রাস্তায় নামতে হবে। মাথা একদম কাজ করছে না। সঙ্গে সঙ্গে কাজ ফেলে বাসার দিকে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি অনেক কয়েকজন লোক বসে আছে। আমি যে তাদের সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে গেলাম। কিছু করার নেই, অপরাধীর মতো মাথা নিচু করে নিলাম। তারা ইচ্ছে মতো আমায় যা তা বলল। আমি সেসব মনে কিছু করলাম না। আপনার লজ্জা করে না? এতগুলো টাকা নেওয়ার পরেও আপনি পালিয়ে পালিয়ে রয়েছেন। আমাদের টাকা দেওয়ার সামর্থ্য যখন নেই, আপনি লোন কেন নিতে গেছেন? দয়া করে আমাকে আরেকটা সুযোগ দিন। আমি যেভাবেই হোক আর সন্ধ্যার মধ্যেই আপনাদের টাকা ফেরত দিয়ে দেব। আপনি এতদিন ধরে আমাদের টাকা পরিশোধ করতে পারেননি, তাহলে এই সন্ধ্যের মধ্যে আপনি কিভাবে টাকা ফেরত দিবেন? চুরি ডাকাতি করে ফেরত দিবেন নাকি? আপনাদের মতো এই ছোট লোকগুলোর জন্যই আমাদের নিজেদের মুখের ভাষা খারাপ করতে হয়। আপনাকে এই সন্ধ্যা পর্যন্ত টাইম দিলাম, যদি এই সন্ধ্যার মধ্যে টাকা ফেরত দিতে না পারেন, তাহলে আপনার এই বাড়ি জমি সব আমাদের ব্যাংক বাজেয়াপ্ত করবে। কথাটা যেন মনে থাকে। আমি তাদের হাতে পায়ে ধরে সন্ধ্যা পর্যন্ত সময় চেয়ে নিলাম। অনেক জেদ করার পরে রাজি হলো, যার ফলে সন্ধ্যা পর্যন্ত সময় পেলাম। ব্যাংকে লোকেরা চলে গেল। আমি ঘরে গিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লাম। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। এমন সময় মিম ভেতরে আসলো, চোখে মুখে রাগের ছোঁয়া। ধপাস করে আমার পাশে বসে পড়লো। খুব ভালো লাগলো, তাই না? কি বলতে চাচ্ছ? এইভাবে নির্লজ্জের মতন কথা শুনতে কি একটু লজ্জা শরম লাগে না? চুপ করবে একটু? কেন চুপ করব বলতে পারো? এই শোন, টাকা আমি নিয়েছি, আমি বুঝবো।
তারা এসে আমায় মারবে, কাটবে, দরকার হলে মেরেও ফেলবে। এতে তোর সমস্যা কোথায়? আমার সমস্যা কোথায় তুমি কি জানো না? তোমায় জীবনের চেয়েও বেশি ভালোবাসি। কেউ তোমায় অপমান করলে সেটা আমারও অপমান হয়। তোমার কষ্টগুলো আমায় পাথরের মতন আঘাত করে। আর যদি ব্যাংকের লোকে জমি বাড়ি সব কিছু বাজেয়াপ্ত করে, তাহলে আমাদের মনি আর তোমার আম্মুকে নিয়ে কোথায় যাবে শুনি? গাছতলায় গিয়ে দাঁড়াবে নাকি? এখান থেকে যা তো, আমায় একটু একা থাকতে দে। আমার কষ্ট তো তুমি বুঝবাই না। যদি নিজের ভাইকেই এত ভালোবাসো তাহলে বিয়ে কেন করতে গেলে? আর আম্মুকেও বা এত কষ্ট দেওয়ার কারণটা কি? দেখ, আমার ভালো লাগছে না, যাবি এখান থেকে। মিম আর কোনো কথা না বলে সোজা বেরিয়ে গেল। আমি আর কিছু বললাম না, বিছানায় গা এলিয়ে দিলাম। অনেকক্ষণ পর উঠে বাইরে চলে আসলাম। আসার সময় মিম অবশ্য জিজ্ঞেস করছিল কোথায় যাচ্ছি, কিন্তু আমি কোনো কথা বলিনি। আমি বাসা থেকে বেরিয়ে সোজা চলে আসলাম করিম আঙ্কেলের বাসায়। আঙ্কেলের বাসায় এসে দেখি আঙ্কেল বাসায় আছে। আমি আঙ্কেলের সাথে দেখা করলাম, তাকে সমস্ত ঘটনা খুলে বললাম। কথাগুলো শুনে আঙ্কেল কিছুটা অবাক হলো। আঙ্কেল, আমি এখন কি করব বলেন? বেঁচে থাকার ইচ্ছেটাও মরে গেছে, কিন্তু বেঁচে আছি শুধু সজীবের কথা ভেবে। ভুল করে ওইসব পাগলামি করতে যেও না। তোমার কপাল একদিকে ভালো যে তোমার জীবন সঙ্গী মানে তোমার স্ত্রী একদম খাঁটি সোনার তৈরি। জি আঙ্কেল। সে তোমার পাশে সব সময় থাকবে, এটা আমি জানি। কিন্তু আমি এখন কি করব? শোনো শাকিল, তোমার শরীরে এখনো রক্ত আছে, এসব ঋণ নিয়ে ভেঙে পড়লে চলবে না। বলেন কি, এটা সামান্য? হ্যাঁ শোনো, আমি একটা বুদ্ধি দেই, তুমি আর মিম ঢাকায় চলে যাও। ঢাকায় গেলেই কি সমস্যা শেষ হবে? শেষ হবে না, শেষ করতে হবে। তুমি আর মিম গার্মেন্টস করবা, তোমার তো এসএসসি সার্টিফিকেট আছে। কিন্তু আমার যে এসএসসি সার্টিফিকেট আছে, এটা আপনি কেমনে জানলেন? কারণ সেই পরীক্ষার সময় আমি স্কুলে গিয়ে টিচারের সাথে কথা বলি আর তোমার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করি। কিন্তু আমি জানতাম তুমি রাজি হবে না, তাই ছাত্র কম হওয়ার কথা বলে তোমায় দিয়ে পরীক্ষা দেই। কিন্তু আপনি আমার জন্য এত কিছু কেন? কারণ তোমার মতো এত ট্যালেন্টেড ছাত্র এত সহজে নষ্ট হয়ে যাবে এটা আমি চাইনি। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো জানি না। আচ্ছা থাক। আচ্ছা, আমরা ঢাকায় গেলাম আর গার্মেন্টস করলাম, কিন্তু আমার মেয়ে আর মা, তাদের কি হবে? তারা এখানেই থাকবে, আমরা তো আছি। তোমার মা তোমার মেয়েকে নিয়ে এখানেই থাকবে, কোনো সমস্যা হলে আমরা তো আছি। না আঙ্কেল, তবুও আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না, যতই কষ্ট হোক। দেখো, বোঝার চেষ্টা করো, তোমরা যদি 2 বছর থাকতে পারো তাহলে সব ঋণ পরিশোধ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, ঢাকায় তো সজীব আছে। হ্যাঁ, তা আছে। আর চিন্তা না করে চলে যাও। আমি ব্যাংকে কথা বলে সামনের 2 মাসের কিস্তি বন্ধ করছি। আঙ্কেল, আপনি আমার কেউ না হয়েও আমার জন্য যা যা করছেন। কে বললো তোমার জন্য করছি? তোমার মা আমার ছোট আদরের বোন, তার সংসারটা আমি রক্ষা করছি। ধন্যবাদ আঙ্কেল। এই কথা বলে আঙ্কেলকে জড়িয়ে ধরলাম। আঙ্কেল আমার পিঠে হাত বুলিয়ে দিল। তারপরে আমি সেখান থেকে বাসায় চলে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া করে কাজে গেলাম। কাজ করতে করতে ভাবলাম, ঢাকায় যাওয়া কি ঠিক হবে? আম্মুকে এখানে আমি একা রেখে কিভাবে যাব? এইসব ভাবতে ভাবতে কাজ শেষ করলাম। সন্ধ্যায় বাসায় চলে আসলাম। বাসায় এসে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে ঘরে গিয়ে বসলাম। একটু পরে মিম কাজ শেষ করে ঘরে আসলো। তখন আমি মনি আম্মুর পাশে শুয়েছিলাম। মিম এসে খাটের ওপরে বসলো। এই শোনো, তুমি কি আমার উপর রেগে আছো? প্লিজ রেগে থেকো না। আজ সারাটা দিন গেল তুমি আমার সাথে একটাও কথা বলনি। জানো আমার কতটা কষ্ট হচ্ছে? প্লিজ রাগ করে থেকো না। তখন আমি আবেগের মাথায় কি না কি বলে দিয়েছি, আমায় মাফ করে দাও। আর কোনো দিন বলবো না, তবুও কথা বলো প্লিজ। তোমায় একটা কথা বলা ছিল, বুঝতে পারছি না কথাটা কিভাবে বলবো। যেভাবে ইচ্ছে বলো। এতদিন আমার পাশে থেকেছো, আমার কষ্টকে ভাগ করে নিয়েছো, আর মাত্র 2 বছর
কষ্ট করতে পারবে? কি বলতে চাচ্ছ? আসলে আমি আর তুমি ঢাকায় চলে যাচ্ছি। পাগল নাকি? না মানে ঢাকা যে আমি কি করব? আমি ঢাকার কিছুই তো চিনি না। আমি তো আছি। তুমি আছো তা তো জানি, কিন্তু আম্মু মনি এদের কি হবে? তারা এখানেই থাকবে। নিজের মেয়েকে ছাড়া তুমি কি থাকতে পারবে? জানি অনেক কষ্ট হবে, কিন্তু কোনো উপায় নাই, যে যেতেই হবে। যাব, ঠিক আছে, কিন্তু আমি কি করব? আমি তো কোনো কাজ জানি না। বললাম তো আমি আছি। তাছাড়াও কয়েকটা দিন করলে সব শিখে যাবে। আম্মুকে কি জানিয়েছো? না, এখনো জানাইনি। আমি ভয়ে ভয়ে ছিলাম তুমি রাজি হবে কিনা। কি বলো? হ্যাঁ, যখন 3বার কবুল বলেছি তখন সিদ্ধান্ত করেই নিয়েছি। যতই কষ্ট আসুক, যতই ঝড় আসুক, সব সামলে নিয়ে আমি তোমার পাশেই থাকবো। জানো একটা ছেলের জীবনের সব থেকে দামি জিনিস কোনটা? কি? একজন মনের মতো স্ত্রী, মন বোঝার মতো মানুষ। আর সৃষ্টিকর্তা আমায় শ্রেষ্ঠ স্ত্রী দিয়েছে। ধ্যাত, কি যে বলো না। ঘুমিয়ে পড়ো। এ কথা বলে মিম আলো বন্ধ করে দিল আর এসে খাটে শুয়ে পড়ল। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে চিন্তায় পড়ে গেলাম, কি করে আম্মুকে বলবো, কি দিয়ে শুরু করব। আম্মু যদি রাজি না হয় তাহলে তো সব শেষ। আমার মনে হয় না যে আম্মু রাজি হবে। তবুও সাহস করে আম্মুকে বলে দিলাম। প্রথমে শুনে আম্মু অনেকটা অবাক হলো, পরে মিম আম্মুকে বুঝালো, যার ফলে আম্মু রাজি হয়ে গেল। আম্মু রাজি হওয়াতে আমি অনেকটা খুশি হলাম। পরের দিন রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। কিন্তু মনি আম্মুকে রেখে যেতে মন চাইছে না। তবুও কিছু করার নেই, বুকের ওপরে পাথর চাপা দিয়ে দিলাম। কিন্তু মিম নিজেকে আটকাতে পারলো না। আর না পারাটাই স্বাভাবিক, কারণ সে তার মা। কান্নায় ঢলে পড়ল মিম। আমি তাকে সান্ত্বনা দিলাম। চোখ ভরা অশ্রু নিয়ে দুজনে ট্রেনে করে রওনা হয়ে গেলাম। জানি না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। অনেকটা পথ জার্নি করার পরে অবশেষে আমরা গন্তব্যে পৌঁছালাম। ঢাকায় তো নেমে গেলাম, কিন্তু এখন এত রাতে কোথায় যাব? কোনো উপায় না পেয়ে একটা হোটেলে দেখে সেখানে মিম আর আমি রাত কাটালাম। রাতে শুয়ে থেকে সজীবের কাছে ফোন দিলাম, কিন্তু বরাবরের মতোই কল ঢুকলো না। কিন্তু তার সাথে দেখা করার জন্য তো আমার মনটা ছটফট করছে। কতদিন হলো তাকে দেখিনি, কিন্তু এত বড় শহরে তাকে কোথায় খুঁজে পাবো? তখন মনে হলো অনেক দিন আগে সজীব প্রথম যেখানে ঢাকায় এসেছিল সেখানকার ঠিকানা বলেছিল। আমার মনে পড়ে গেল সেই জায়গাটার নাম। তাই আর দেরি না করে পরের দিন সকালে উঠেই রওনা হয়ে গেলাম। সজীবের দেওয়া ঠিকানা এসে দেখি অনেক ছেলে মেয়ে। আমি আর মনি তাদেরকে জিজ্ঞাসা করলাম সজীব কোথায়। তখন তারা যা বলল এটা শুনে তো আমি আর ঠিক থাকতে পারলাম না। তারা বলল, সজীব সে তো অনেকদিন আগেই বিয়ে করেছে, আপনারা জানেন না ওর বিষয়ে? আমি আর তাদের বাকি কথাগুলো না উত্তর দিয়েই সজীবের ঠিকানা জানলাম। তারপরে রওনা হয়ে গেলাম। আমার ছোট ভাই বিয়ে করলো, অথচ আমাকে একটাবারও বলল না। এইসব ভাবতে ভাবতে সেই ঠিকানায় চলে আসলাম। ইয়া একটা বিশাল বাড়ি, কোনো জায়গায় মাটির চিহ্নও নেই, সবখানেই টাইলস। আমরা যেতেই দারোয়ান আমাদেরকে আটকালো। আমি বললাম আমি সজীবের ভাই। তখন দারোয়ান বলল সজীবের নামে কেউ নেই। আমি আবার জোর করলাম। তখন সেই দারোয়ান তাকে যেন ফোন করলো। একটু পরেই একটা মেয়ে বাইরে আসলো। বয়স মিমের ছোট হবে। মেয়েটা এসে আমায় বলল, আপনি কে, আর সজীবকেই বা আপনি খুঁজছেন কেন? আসলে আমি সজীবের ভাই। অনেকদিন হলো তার কোনো খোঁজ পাইনি, তাই তার খোঁজ নিতে এসেছি। কি, সজীব তোর ভাই আর তুই সজীবের দাদা? টাকার লোভে মিথ্যে ভাই সেজে এসেছিস। সজীবের কোনো ভাই বা দাদা কেউ নেই। লজ্জা করে না ভিখারি হয়ে এত বড় মিথ্যে কথা বলতে? তোরাই ছোট লোক হয়ে বড় লোক হওয়ার স্বপ্ন দেখিস বলেই তোদের কেউ সাহায্য করতে গিয়েও মুখ ঘুরিয়ে চলে যায়। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, নইলে দারোয়ানকে দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেব। ইডিয়েট কোথাকার! আমি তাদের কথা কিছুই বুঝতে পারলাম না। একটু পরে সজীব আসলো। অনেকদিন পর ভাইটাকে দেখলাম। আগের চেয়ে অনেক পরিবর্তন হয়ে গেছে। গায়ে কোট প্যান্ট, ঘাড়ে একটা ব্যাগ। আমি
সজীব বলে ডাক দিলাম। তখন সজীব এসে সেই মেয়েটার পাশে দাঁড়ালো। মেয়েটা সজীবকে সব বলল। সজীব, এরা বলছে আমি নাকি তোর ভাই না, তুই এদের বল আমি তোর বড় ভাই। কে আপনি? আমার কোনো ভাই নাই। এ কথা শোনার সঙ্গে সঙ্গেই আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়ল। কিছু বলার মতো শক্তি থাকলো না। কি বলছিস ভাই এসব? আমি তোর বড় ভাই। আজব তো, বললাম না আপনাকে আমি চিনি না, জানতো এখান থেকে। সজীব এসব কি বলছো? যে নিজের জীবন নষ্ট করে তোমায় এত বড় করলো, আর আজ তুমি তাকেই চিনতে পারছো না? বাহ বাহ। দেখুন, আমার কেউ নাই, আর আপনারা কে সেটাও জানি না। অযথা এখানে আর আসবেন না। সজীব, আচ্ছা, এতগুলো টাকা, এত বড় বাড়ি আমার শ্বশুরের, এসব দেখে নিশ্চয় আপনাদের লোভ হচ্ছে, যার জন্য মিথ্যে আমার ভাই হয়ে আসছেন। ছি সজীব, ছি, তুমি এতটা নিচে নামতে পারলে? মিম, চুপ করো। দারোয়ান, এদের বের করে দাও। না ভাই থাক, আমরাই চলে যাচ্ছি। মাথাটা নিচের দিকে করে রওনা হলাম। যাবার সময় বারবার সজীবের দিকে তাকাচ্ছি। কেন এমন হলো? সবকিছু এমন উল্টে কেন গেল? কেন এত বড় ধাক্কা খেতে হলো? কিছু দূর যাওয়ার পরে পিছন থেকে সজীবের কণ্ঠে ডাক ভেসে আসলো। আমার মুখের সঙ্গে সঙ্গেই হাসি ফুটে উঠলো। পিছনে ঘুরে দেখি সজীব আসছে। আমি দাঁড়িয়ে গেলাম। হয়তো সজীব তার ভুল বুঝতে পেরেছে। কেমন আছিস ভাই? তোমরা কি ভালো থাকতে দিচ্ছ? কেন? দেখো ভাইয়া, আমি এখানে বিয়ে করে সেটেল হয়ে গেছি। আমার শ্বশুরের পরিবার অনেক বড় লোক। আমি এদের বলেছি আমার কেউ নাই। কি বলছো? হ্যাঁ, আমার সুখের জন্য আমি সব করতে পারি। এমন জায়গায় তোমরা এই ফকিরের বেশে গেলে আমায় তারা বের করে দেবে। কিন্তু কেন? তারা যদি জানতে পারে আমি এই ফকিরের ভাই, তাহলে কি আমায় আর রাজমহলে রাখবে? আর তাই প্লিজ, তোমরা আর আমার কাছে কেন আশেপাশেও এসো না। আমি ধরে নিয়েছি আমার কোনো ভাই মা নেই। যদি আসার চেষ্টা করো তাহলে আমার মরা মুখ দেখবে। কি বলছিস এসব? হ্যাঁ, ছোট ভাইয়ের সুখের জন্য এতটুকু করো। ছোটবেলায় ঠিক করেছিলাম তোর সুখের জন্য আমি আমার জীবনটা দিয়ে দেব। তাই নিজের পড়াশোনা স্বপ্ন নষ্ট করে তোর স্বপ্ন পূরণ করেছি। আর এতদিন ধরে তোকে কত টাকা পাঠিয়েছিলাম তোর সুখের জন্য। নিজের জীবন বলি দিয়ে দিয়েছি। নিজের বউ মেয়ে সবাইকে কষ্টে রেখে তোকে বড়লোক জীবনযাপনের জন্য টাকা পাঠিয়েছি। তোর মুখের দিকে পড়ছেই আমরা দিনের পর দিন বসেছিলাম। আর আজও বলছিস ছোট ভাইয়ের সুখের জন্য এতটুকু করো। আমরা প্রত্যেকটা মানুষ তোর সুখের জন্য এত কিছু এতদিন ধরে করে আসলাম, কিন্তু তুই আমাদের সুখের জন্য ঠিক কতটা করলি একবারও নিজের মনে ভেবে রেখেছিস? আজ তাহলে বুঝতে পারলে তো তুমি? তোমার ভাইকে টাকা দেওয়ার সময় আমি বারবার তোমাকে বলেছিলাম যে টাকা দিচ্ছ দাও, কিন্তু একবার খোঁজ খবর নিয়ে তবেই দাও। দেখলে তো, এত কিছু করার পরেও তার প্রতিদান হিসেবে কি পেলে তুমি? তুমি কি করে পারলে ভাই তোমার দাদাকে এইভাবে ঠকাতে? বাড়িতে প্রত্যেকটা দিন ব্যাংকের লোক আসছে টাকা মেটানোর জন্য, আর তুমি এখানে বড় বাড়ি, বড় গাড়ি, বড় বড় জামা কাপড় পরে এলাহিভাবে জীবনযাপন করছো। আর এদিকে তোমার মা তোমার উপর এত দিন ধরে আশা করে বসে থেকে নিজের ওষুধগুলোও ঠিক মতন খাচ্ছে না। আর যদি তোমার কথা জানতে পারে যে তুমি বিয়ে করে সুখে দিন যাপন করছো, তাহলে তোমার মায়ের অবস্থাটা কি হবে একবারও ভেবে দেখেছো? যেই মা তোমায় জন্ম দিল আর যেই দাদা তোমায় এত দিন ধরে তোমার সমস্ত শখ আহ্লাদ পূরণ করার চেষ্টা করে গেল, তাদের এইভাবে ঠকাতে তোমার একটুও লজ্জাবোধ হলো না? ছি সজীব, ছি। প্লিজ ইমোশনাল কথা বললো না ভাবি। এই জন্যই আমি তোমাদের থেকে অনেক দূরে এসে আনন্দে থাকার চেষ্টা করছি, কারণ তোমরা কেউই আমার সুখটাকে সহ্য করতে পারো না। ওই জন্য আমি সুখে আছি তখনই এরকম কথা বলতে শুরু করেছো। আচ্ছা, তুই সুখে থাকলেই আমিও খুশি। তুই সুখেই থাক ভাই, তুই সুখেই থাকবি, এটাই তো আমরা চাই। কিন্তু তোর সুখ যে আমাদেরকে ছেড়ে নিজের সুন্দর দুনিয়া আলাদাভাবে বসানো, সেটা আমরা কখনোই বুঝতে পারিনি। তুই যদি একবার বলতিস যে দাদা আমি অনেক দূরে নিজে
একার মতো সুখে থাকতে চাই। আমি তোকে খুশি খুশিতেই যেতে দিতাম ভাই, কিন্তু এত টাকার বোঝা নিয়ে আমি কিভাবে চলবো আমি জানি না। তবে তুই ভালো থাকিস। হুম, এই তো দাদার মতো কথা। এতক্ষণ তোমার মুখ থেকে আমি এই কথাগুলো শুনতে চেয়েছিলাম দাদা। আচ্ছা ভাই। সজীব আনন্দে চলে গেল। একদিকে তাকে পর করার ভীষণ কষ্ট, আর অন্যদিকে সে সুখে থাকবে ভেবে একটু খুশি। সেখানে আর দাঁড়িয়ে না থেকে সোজা চলে আসলাম হোটেলে। খুব কষ্ট হচ্ছে, মাথা ধরে বসে পড়লাম। কি করব ভেবে পাচ্ছি না। এর জন্যই কি আমার জীবন নষ্ট করেছিলাম? এর জন্যই কি আমার সংসারটা নষ্ট করেছিলাম? সারাদিন না খেয়ে এর জন্য টাকা জোগাড় করতাম। কি করে পারলো এমনটা করতে? সে কি আমার কষ্ট বুঝবে না? একবারও জিজ্ঞাসা করলো না যে কেমন আছি? এইসব কথা ভাবতে ভাবতে বুকের ভিতরে যেন মনে হচ্ছে সজীব যেন আমার বুকের ওপরে ছুরি বসিয়ে দিল। বেঁচে থাকার কোনো ইচ্ছেই আমার রইল না। মৃত্যু আমার সামনে হাজির হলো। ব্যাগ থেকে মিমের ওড়না বার করে প্যানের সাথে ঝুলিয়ে দিলাম। এরপরে নিজের গলায় আটকে নিলাম। পায়ের নিচ থেকে উল্টা সরাতে যাব, এমন সময় মিম ঘরে চলে আসলো। আমার এমন অবস্থা দেখে অনেক জোরে চিৎকার করে উঠল। হাতের জিনিস ফেলে দিয়ে দৌড়ে আসলো, কিন্তু কোনো লাভ হলো না। তাই দৌড়ে বাইরে গেল, একটা ছুরি আনলো, আর সঙ্গে সঙ্গেই তার ওড়না, মানে যেটায় আমি ঝুলে আছি, ওটা কেটে দিল। আমি খাটের উপরে পড়ে গেলাম, চোখ দুটো বন্ধ করে নিলাম। মিম হাউ মাউ করে কাঁদতে লাগলো। আমার মাথাটা তার কোলে তুলে নিল, একবার কপালে চুমু দিচ্ছে, একবার বুকের সঙ্গে জড়িয়ে ধরছে, একদম পাগলের মতো করছে। চোখ দিয়ে তার অঝরে অশ্রু ঝরছে। একতালে আমাকে ডাকতে আছে। অনেকক্ষণ পরে তার কণ্ঠ আমার কানে লাগলো। সঙ্গে সঙ্গে চোখ খুললাম। চোখ খুলে দেখি মিম একদম পাগলির মতো হয়ে গেছে। চোখ মুখ লাল হয়ে গেছে, চোখে পানিতে বন্যা বয়ে যাচ্ছে। আমার চোখ খুলতে দেখে মনে হচ্ছে সে তার পৃথিবী ফিরে পেল। মুখের এক কোণে হাসির রেখা দেখা দিল। কি করতে যাচ্ছিলে? হ্যাঁ, তোমার কি কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো বলো? কাকে নিয়ে থাকবো আমি? এ কথা বলে মিম আমায় তার বুকের সঙ্গে জড়িয়ে ধরল। তখন অজান্তেই আমার চোখ দিয়ে পানি পড়ে গেল, আর নিজেকে সামলে রাখতে পারলাম না। চিৎকার করে কাঁদতে থাকলাম। আমি তারপরে মিমকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পরে সে আমার চোখের পানি মুছিয়ে দিল, নিজেরটাও মুছে নিল। তুমি কি পাগল হয়ে গেছিলে? একবারও কি আমার কথা ভাবলে না? একবারও চিন্তা করলে না তুমি ছাড়া আমি বাঁচবো না, আমি বাঁচবো না? একবারও জিজ্ঞাসা করলো না কেন আমরা ঢাকায় এসেছি, কেমন আছি? আমাদের কথা তো ছাড়ো, আম্মুর কথা একবারও জিজ্ঞেস করলো না। কার জন্য এত কষ্ট করেছি? তুমি আমায় মাফ করে দাও। তোমার কথা আমি শুনিনি, অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। ওইসব বাদ দাও, যা হবার তা তো হয়েই গেছে। এখন ওইসব ভেবে আর কষ্ট পেও না। সে তার রাস্তা খুঁজে নিয়েছে। জানো, আমি পাগল হয়ে গেছিলাম যখন এসে দেখি তোমার এই অবস্থা। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমায় কথা দাও, আর কোনো দিন এমন করবা না। কোনোদিনও করব না। আমরা যে কারণে ঢাকায় আসা, সেটাই মন দিতে হবে। তারপরে আমি আর মিম বেরিয়ে পড়লাম। ঢাকা শহরে আমার তেমন চেনা কেউ নেই, কোনো জায়গায় চিনি না। কোনো রকমভাবে একটা গার্মেন্টস কোম্পানিতে গেলাম, সেখানে গিয়ে ইন্টারভিউ দিলাম। আর তার আগে আমি একটা কাজ করেছিলাম, ওই কোম্পানির সমস্ত তথ্য আমি জেনে নিয়েছিলাম। এমনকি চাকরি সম্পর্কে অনেক বইও পড়েছি, তাই ইন্টারভিউ দেওয়াটা সহজই হলো। আমায় তারা জিজ্ঞাসা করলো, এর আগে কোথায় চাকরি করতেন? তখন আমি পাশের একটা গার্মেন্টসের নাম বলে দিলাম। আমার মিথ্যে কথাটা তারা বিশ্বাস করে নিল, আর আমার চাকরিও হয়ে গেল। সঙ্গে মিমেরও চাকরি হলো। মিমের চাকরি হলো শ্রমিক পদে, আর আমার চাকরি হলো ইনচার্জ পদে, কে কি কাজ করছে সেটা নোট করার জন্য। দুজনের একসঙ্গে চাকরিতে জয়েন করলাম, কিন্তু আমি তেমন কোনো কাজ জানি না। কি করে কাজ করব কিছুই বুঝতে পারছি না। প্রথম দিন এভাবেই কাটালাম, পরের দিন থেকে সব কাজ শিখে গেলাম, আর এভাবেই দিন কাটতে লাগলো। মাস শেষে বেতন তুলে বাসায় আম্মুর কাছে পাঠালাম।
কয়েকদিন পর আমি জানতে পারলাম সজীব তার শ্বশুর শাশুড়ি আর বউকে নিয়ে ইন্ডিয়ায় চলে গেছে। শুনে একটু কষ্ট হলো না, কারণ তার জন্য আমার মনের মধ্যে শুধু ঘৃণা আর রাগ জমে আছে। এভাবেই দেখতে দেখতে 2 বছর কেটে গেল আর আমার ঋণ পরিশোধ হয়ে গেল। তাই আরও 2 মাস থাকলাম। তারপর বাসায় যাব বলে ঠিক করলাম। মিম বলল বাসায় গিয়ে সাধারণ মানুষের মতো জীবনযাপন করব। তাই দুজনে খুব খুশির সাথে সাথে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। মিম অনেক খুশি ছিল। জানো, আজ আমি অনেক অনেক খুশি। দুঃখের দিন শেষ করে আজ থেকে নতুন করে সংসার শুরু করব। এত দুঃখের মাঝেও আমরা নিজেদের স্বপ্ন পূরণ করতে পেরেছি, এটাতেই আমি অনেক অনেক খুশি। তোমার মতন আমিও অনেক খুশি মিম। আর সব থেকে বড় কথা, তুমি প্রতিটা সময় আমার সাথে ছিলে, আমার মনে সাহস জুগিয়েছ, আর তার জন্য আমি এই জায়গাটায় পৌঁছাতে পেরেছি মিম। ধ্যাত, সেটা তো কিছুটা ঠিকই, তবে তুমিও নিজের পরিশ্রম দিয়ে এত দূর এগোতে পেরেছো। এই কথা বলে মিম আমার কাঁধের উপরে মাথা দিল, ঘুমিয়ে গেল। সারা রাত জার্নি করতে হবে, তাহলে আমরা বাসায় পৌঁছাতে পারবো। সারা রাত ট্রেনের মাঝে খুব সুন্দর করে ঘুম হলো দুজনের। সকাল হতে হতে রাজশাহীতে এসে পৌঁছে গেলাম। আমি মিমকে ডেকে তুললাম। তারপর দুজনে ট্রেন থেকে নেমে চলে আসলাম আর স্টেশনে এসে গাড়িতে চড়ব। এখান থেকে আমাদের বাসা অনেক দূর, কিন্তু গাড়িতে ওঠার আগে মনে হলো মনির জন্য কিছু একটা জিনিস নিতে হবে, নয়তো খুব কান্না করবে। তাই আমি মিমকে রাস্তার এপাশে রেখে আমি ওপাশে জিনিস নিতে গেলাম, কিন্তু বুঝতে পারছিলাম না কি নেব। তাই মিমকে জোরে ডাক দিয়ে বললাম, কি নেব? তখন মিম কি যেন একটা বলল, আমি বুঝতে পারলাম না। এভাবেই কয়েকবার বলার পরেও আমি বুঝলাম না। তখন মিম হাসতে হাসতে সামনে এগোতে লাগলো। আমিও তার হাসিতে তাল মিলিয়ে হাসলাম। আমার কাছে চলেই আসছিল আর একটু। এমন সময় মিম দৌড় দিল আর সঙ্গে সঙ্গেই পাশ থেকে একটা গাড়ি এসে মিমকে সজোরে ধাক্কা দিল। আমি একদম হাঁ হয়ে গেলাম। চোখের পলক পড়ার আগেই মিম কয়েক হাত দূরে গিয়ে পড়ল, আর তার সাথে মিমের মাথা থেকে ফিলকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। আমি আচমকায় চিৎকার করে দৌড় দিলাম। দৌড়ে গিয়ে মিমের পাশে মিমের মাথায় নিচে হাত দিয়ে আমার কোলে তুলে নিলাম। আমার হাত পুরোই লাল হয়ে গেল রক্তে। আমি কথা বলার মতো শক্তি হারিয়ে ফেললাম। এক হাতে মিমের গালে মুখে নাড়া দিচ্ছি, কিন্তু মিম এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, আর তার ডান হাত দিয়ে আমার বাম হাতটাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি মিম বলে জোরে একটা চিৎকার দিলাম। আশেপাশের লোকজন এসে জমা হয়ে গেল। সবাই এতক্ষণে ডাক্তারকে ফোন করে দিয়েছে। এমন সময় হঠাৎ মিম হেঁচকি দিয়ে লাফিয়ে উঠল। আমি মিম বলে ডাক দিলাম। তখন মিমের 2 চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে চলেছে। কিছু বুঝতে পারছি না। আমি পাগলের মতো করে মিমকে ডাকতে লাগলাম, মিম, এই মিম, ওঠো, কি হলো তোমার? আমায় একা রেখে চলে যেও না মিম, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। আস্তে আস্তে মিম কাতর হয়ে উঠল। তার হাতটা আমার কোলের ওপরে পড়ে গেল, হাত পায়ের শক্তি চলে গেল। আমি মিম মিম বলে ডাকতে থাকলাম, কিন্তু মিম আর নাড়া দিল না। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তখন ডাক্তার এসে মিমের হাত দেখে বলল, মিম নাকি আর নেই। কথাটা আমার কলিজায় আঘাত করলো। গলা ছেড়ে চিৎকার করলাম। ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদতে লাগলাম। পাশ থেকে অনেক লোকজন আমায় সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু আমি কিছুতেই নিজেকে আটকাতে পারছিলাম না। অবশেষে মিমের দাফন কাফনের ব্যবস্থা করলাম। মিমের এই অবস্থা দেখে আম্মু একদম ভেঙে পড়েছে। মনিকে জানাতে দিলাম না। মিমকে মাটির ঘরে রেখে বাসায় চলে আসলাম। সারাদিন কোথাও বের হলাম না। খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেল। কিছু খেতে ভালো লাগলো না, কিছু করতেও ভালো লাগছে না। রাতের বেলায় মনিকে খাইয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। মিমের স্মৃতিগুলো খুব মনে পড়ছিল। মনে হচ্ছিল কেন মিম চলে গেল আমায় ছেড়ে, আমি এখন কি নিয়ে বাঁচব। ঠিক এমন সময় আমার হাতের একটা আঙুল মনি জড়িয়ে ধরল। তার দিকে তাকিয়ে দেখি মনি ঘুমের ঘরেই আমার আঙুল ধরেছে। এভাবে কষ্টের ভিতর দিয়েই দিন কাটতে লাগলো। দেখতে দেখতে অনেক কটা দিন কেটে গেল। আমি প্রতিদিন
সকালে আর রাতে মিমের কবরে গিয়ে বসে থাকতাম, কিন্তু কিছুতেই মিমকে ভুলতে পারিনি, যার জন্য মনিও খুব কষ্ট পেত। আমি তাকে তেমন সময় দিতে পারতাম না। আর এরই মধ্যেই আম্মু অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার দেখানোর পর ডাক্তার বলে অপারেশন করতে হবে। তাই ঢাকা থেকে যত টাকা এনেছিলাম তার সব দিয়েই আম্মুর অপারেশন করেছি। তখন ডাক্তার আমায় বলে অতিরিক্ত চিন্তার কারণে এমনটা হয়েছে, আর ভবিষ্যতে যেন এমন চিন্তা আর না করে, তাহলে কিন্তু অনেক খারাপ কিছু হতে পারে। তারপরে আমি চারিদিকে চিন্তা করে আম্মু আর মনিকে নিয়ে গ্রামে চলে আসি। কিন্তু মনি তার মায়ের কথা খুব জিজ্ঞাসা করত। আমি বলতাম তার মা বাইরে কাজে গেছে, পরে চলে আসবে, পরে চলে আসবে, পরে চলে আসবে, এই কথা বলতে বলতে আমি হাঁপিয়ে গিয়েছিলাম। তারপরে আমি সব কিছু ভুলে আবার নতুন করে জীবন শুরু করেছিলাম। আমার অতীতের কথাগুলো স্বপ্ন ভেবে থাকতাম, কিন্তু পারতাম না, কারণ মিম আমায় এতটাই ভালোবাসতো যে তার ভালোবাসা কখনো ভুল সম্ভব না। বর্তমান আমি কথাগুলো বলছিলাম আর দু চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরে পড়ছিল। আমার পাশেই নীলা বসেছিল। তোমার মনে এতটা কষ্ট থাকবে এটা আমি বুঝতে পারি নাই। মিমকে কথা দিয়েছিলাম কোনোদিনও আত্মহত্যা করব না, যার কারণে আজও বেঁচে আছি। জানি না আমি তোমার স্ত্রী হওয়ার যোগ্য কিনা, কারণ মিম কষ্টের সময় তোমার পাশে ছিল। এখন আমি তোমার সুখের সময় থাকতে চাইলে মিমকে অপমান করা হবে। তুমি তোমার জীবনকে আমার মতো অন্ধকার জীবনে জড়িও না। তোমায় আমি ভালোবাসতে পারছি, এটাই আমার ভাগ্য, আর সারা জীবন ভালোবেসেই যাব। তুমি আমায় পাশে রাখলেই রাখবে, আর না রাখলে আমি জোর করে থাকবো। মিম চলে যাওয়ার পরে আমার কলিজা, আমার আম্মু মনি, আজ প্রথম তার মুখে এত খুশি দেখলাম। প্লিজ তুমি আমায় ফিরিয়ে দিও না, তোমার দুঃখের ভাগী হওয়ার পারমিশন দাও। তোমার সুন্দর জীবনটা কেন নষ্ট করতে চাচ্ছ? জীবন আমি নষ্ট করছি না, জীবন যাকে চাচ্ছে আমি তার কাছেই থাকতে চাচ্ছি। কিন্তু তোমার বাবা মা কি মেনে নেবে? সামান্য একটা ছেলের সঙ্গে, তার উপরে আবার আমার একটা মেয়ে আছে। সেসব আমি ম্যানেজ করব। তবুও তুমি যেটা চাচ্ছ সেটা ঠিক হবে না, তুমি চলে যাও। এই কথা বলে আমি সোজা বাসায় চলে আসলাম আর মনিকে নিয়ে বসে রইলাম। অনেকক্ষণ পরে নীলা তার বাবা মাকে নিয়ে বাসায় চলে আসলো। তখন আমি আর আম্মু বসেছিলাম। মনি আম্মু নীলার কাছে চলে গেল। নীলার বাবা মা বলল তারা এই সম্পর্কে রাজি আছে। তখন আমার আম্মুও রাজি হলো। আম্মু আমায় অনেক বোঝালো, কোনো উপায় না পেয়ে রাজি হয়ে গেলাম। চারিদিকে চিন্তা করে দেখলাম সব দিকেই ভালো। মনি খুশি থাকবে, আম্মু একটু আরাম পাবে, যার জন্যই আর না করতে পারলাম না। তারপরে নীলাকে আমার দ্বিতীয় স্ত্রী হিসেবে ঘরে আনলাম আর আবার নতুন করে সব কিছু শুরু করলাম। তার ঠিক কয়েকদিন পরেই আমার বাসায় উকিল আসলো আর বলল, আপনার নামে নাকি অনেক সম্পত্তি আছে। ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। পরে উকিল সাহেব আমায় সব কিছু বুঝিয়ে দিল। আপনার করিম আঙ্কেল কয়দিন আগে মারা গেছে, আর তার সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে দিচ্ছে। ওনার যেহেতু কোনো সন্তান ছিল না, আপনাকেই সে তার সন্তানের চোখে দেখত, এবং সম্পত্তি আপনার নামে, যেহেতু আপনাকেই গ্রহণ করতে হবে। করিম আঙ্কেলের মৃত্যুর খবর শুনে মনটা আরও কষ্টে ভরে উঠল। যে মানুষটা আমার আর মিমের সংসারের জন্য এত কিছু করে গেল, সেই মিমও রইল না, আর সেই রকমই করিম আঙ্কেলও আমাদেরকে ছেড়ে চলে গেল। তাই আমরা আবার চলে গেলাম রাজশাহী, আর সেখানে গিয়ে নতুন করে আবার করিম আঙ্কেলের বিজনেস শুরু করলাম। এই নিয়ে আমাদের ছোট্ট সংসারটা অনেক খুশিতে আনন্দে ভরে উঠল, ঠিক যেমনটা মিম চাইতো। কিন্তু দুঃখ একটাই, মিম দুঃখের সময় আমার পাশে ছিল, কিন্তু সুখের সময় তার স্মৃতি ছাড়া আর কিচ্ছু নেই। কয়েক মাস পরে হঠাৎ করেই সজীব বাসায় আসলো আর আম্মুর হাতে পায়ে ধরে অনেক মাপ চাইলো, কিন্তু আম্মু তার দিকে ফিরেও তাকালো না। কিন্তু আমার অনেক দয়া হলো। তখন আম্মু আমায় কসম দিল, শোন শাকির, যদি তুই তোর ভাই সজীবকে বাসায় তুলিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। কি বলছো এসব?
হ্যাঁ, যার জন্য আমার সুন্দর সংসারটা ভেঙে গেছে, আমার সোনার মতো মেয়েটা নিজের জীবন হারাইছে, সেই বড় ভাইয়ের ত্যাগ অস্বীকার করে সে কখনো আমার ছেলে হতে পারে না। কিন্তু আম্মু, সে তো এখন তার ভুল বুঝতে পেরেছে। না, কুত্তার লেজ কখনো সোজা হয় না। আজকে তোর সম্পত্তি হয়েছে, গাড়ি বাড়ি হয়েছে, যার জন্য সে তোর কাছে আসছে, নয়তো কখনো আসতো না। না আম্মু, আমি একটা কথা বলছি, ওকে বাসায় তুললে আমার মরা মুখ দেখবি। এবার তুই ওকে ঘরে তুলতেই পারিস। তো যদি নিজের আম্মুর থেকেও ভাই বেশি আপন হয় তাহলে তুই তাই কর, কারণ এরকম ভাবে মিমও তোকে অনেক বোঝাতো, কিন্তু তুই কোনো দিনও মিমের কথা শুনিসনি। আজ মিমের মৃত্যুর জন্য কিন্তু তুইও এক প্রকার দায়ী শাকির। আজ তুই যদি মিমের কথা শুনে একবার তোর ভাইয়ের বিষয়ে খোঁজ খবর নিতিস, তাহলে না তোদেরকে ঢাকায় যেতে হতো, আর না আমার সুন্দর মিষ্টি মেয়েটা মিমকে মরতে হতো। আর যদি তুই মিমের মতন তোর আম্মুকেও মরতে দেখতে চাস, তাহলে তুই আবার তোর ভাই সজীবকে বাড়িতে তোল। আম্মু, আমিও আর চাই না আমার ভাইয়ের জন্য আমার মিম থেকে শুরু করে আমার আম্মু আমাকে ছেড়ে চলে যাক। ব্যাস, অনেক শুনেছি। এসব নাটকের কাহিনী আর ভাল লাগে না। এসেছিলাম তোমাদের এই ফকিরের ঘর থেকে রাজমহলে নিতে, কিন্তু বাদরের গলায় মুক্তোর মালা মানায় না। আমি তোকে দোয়া দিলাম, তোর একদিন এমন অবস্থা হবে যা দেখে এই দুনিয়ার সমস্ত মানুষ তোকে থুতু দিবে। বড় ভাই বোনের মতো ভাবি, আর আমায় যা কষ্ট দিয়েছিস তার থেকে হাজার হাজার গুণ বেশি কষ্ট পাবি তুই। আম্মু, তুমি প্লিজ চুপ করো। ওকে আমার চোখের সামনে থেকে যেতে বল। এ কথা শুনে সজীব আর দাঁড়িয়ে থাকলো না, চলে গেল। আর কোনোদিনও ফিরে আসলো না সজীব। দিন দিন মণি বড় হতে লাগলো। মণি থাকার কারণে নীলার আর কোনো সন্তান নিল না। মণিকে নীলা তার নিজের সন্তান হিসেবেই ভালোবাসতো। আর এভাবেই আমাদের সুখের দিন কাটতে লাগলো। আপনাদের আশীর্বাদ দেবেন আমরা যেন মণিকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি। আর আপনাদের আশীর্বাদ দেবেন ফ্লিক্স অ্যাডবিট চ্যানেলটাকে আরও যেন বড় করে তুলতে পারি।